আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার পুরো বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পুরো বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করিও। আর লেখাগুলা বুঝতেছো কিনা, যাদের ভিডিওতে প্রবলেম, যে কী বলে, যাদের ব্রডকাস্টিং প্রবলেম হবে তাদের ক্ষেত্রে মনে হয় লিখতে সমস্যা হবে। সমস্যা না, আমি মুখে মুখে বলবো তো হয়ে যাবে, ব্যাপার না। আর এগুলো হুবহু বইতে লিখা আছে, বাট কথা হচ্ছে আমি যদি এমনি নর্মালি বেসিকটা বলে যাই তখন দেখা যাবে অনেকে বই পড়তে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হবে। তো আমি বইয়ের মতো করে সবগুলো লিখে রাখছি। দেন হচ্ছে মানে এগুলো বইতে হুবহু এভাবে লিস্ট করা আছে। আমি এখন প্রত্যেকটা প্যারার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। এরপরে এগুলো আর কোনো ঝামেলা হবে না। তো আমাকে কনফার্ম করো সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং পুরো বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও পুরো বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আই থিঙ্ক এখন পুরো বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, একজন বলতেছে ভাই এগুলো তুলবো না, এগুলো তুলতে একটু তোমাদের টাইম লাগবে। তো ওই জন্য আমি বলবো যে তুমি ক্লাসের পর এগুলো তুলে রাখিও। এগুলো জাস্ট তুমি নোট করার সময় একটা পৃষ্ঠা খালি রাখতে পারো, যে ক্লাস করার পর তুমি তুলে নিও। ওকে, তো আমরা আমাদের লেকচারে চলে যাই। আমরা গত ক্লাসেই বলছিলাম তোমাদেরকে আদর্শ গ্যাসের টোটাল 3টা অংশ, তার মধ্যে প্রথম অংশ হচ্ছে গ্যাসের নর্মাল ধর্মাবলী নিয়ে, সেটা আমরা করে ফেলছি। তো আজকের ক্লাসে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে, মানে গ্যাসের যে বিভিন্ন কণা, এতদিন পর্যন্ত আমরা গ্যাসের আয়তন, চাপ, তাপমাত্রা এগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা গ্যাসের ভিতরে ঢুকে যাব। গ্যাসের ভিতরে ঢুকে গেলে আমি দেখব সেখানে অণুপরমাণু আছে। তাহলে এই যে বিভিন্ন অণুগুলো আছে, বিভিন্ন কণাগুলো আছে, এই কণাগুলার গতি, যে কণাগুলো সবসময় গতিশীল থাকে, তাদের গতি নিয়ে আমরা আলোচনা করব। এটাকে আমরা বলি গ্যাসের গতিতত্ত্ব। সেই গতিতত্ত্ব হচ্ছে আমাদের সেকেন্ড অংশ, সেটা আমরা আজকে শুরু করতেছি এবং কালকে শেষ হয়ে যাবে গ্যাসের গতিতত্ত্বের অংশটা। এরপর আমাদের লাস্ট অংশ, যে জলীয় বাষ্প নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাকে কনফার্ম করো সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে গমন করি। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু বলে রাখি, দেখো এখন যে টপিকসটা পড়াবো না, আজকের ক্লাসের পর তুমি দেখবা হচ্ছে ক্লাসের মোটামুটি 90% কোনো কাজে লাগতেছে না, ফিনিশিং 10%টা কাজে লাগতেছে। আই মিন ওই ফিনিশিং 10%টার জন্য তোমাকে পুরো ক্লাসে সবগুলো বেসিক ক্লিয়ার করতে হবে। অর্থাৎ পুরো বেসিকটা ক্লিয়ার করে ফিনিশিংয়ে তোমাদেরকে আমি সংক্ষেপে সূত্রগুলো দিয়ে দিব, তখন দেখবে একেবারে ফকফকা হয়ে গেছে। কিন্তু কত হচ্ছে, এর আগে প্রত্যেকটা বেসিক আমাদের ক্লিয়ার করে নিতে হবে, না হয় তুমি ডাইরেক্ট সূত্র দিয়ে দিলে তুমি ঝামেলায় পড়ে যাবা। তো আসো আমরা শুরু করে দিই। এবং তোমাদেরকে বলে রাখি, অনেকে আমাকে বললে ভাইয়া এখানে যে লিস্টটা দিচ্ছেন এগুলো হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, এগুলোকে মুখস্থ করতে হবে। উত্তর হচ্ছে না, এগুলো মুখস্থ করার দরকার নাই। আমি তোমাকে লেকচার দেওয়ার পর তোমার যতটুকু মাথায় থাকে ততটুকুই এনাফ। এবং এগুলো থেকে কি আসতে পারে, এগুলো থেকে তো আমরা প্রত্যেকটা লাইন কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো, যার কারণে হচ্ছে এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। সেটা তুমি সেগুলো তোমাদের জন্য সুবিধা হবে, যে ভার্সিটিতে মেডিকেলে প্রশ্ন আসতে পারে এখান থেকে। তারপর হচ্ছে সৃজনশীলে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। অনুধাবনমূলক তার এতগুলো লেখার দরকার নাই 2 মার্কসের জন্য, যতগুলো মাথায় থাকে ততগুলো লিখে দিলে হয়ে যাবে, 2-3টা লিখে দিলে। সো এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝবো। ইমরান ভাইয়া, হ্যাঁ এটা 5 নম্বর লেকচার ভাইয়া। তাহলে লাস্টে আসবো, লাস্টে এসে কোনো লাভ নাই, কারণ তখন তোমার সবগুলো মাথার উপর দিয়ে যাবে। কারণ সেটা বোঝার জন্যই আমাদের এত কিছু আমরা করতেছি। কারণ রাজশাহী থেকে যে প্রতি বছর আম ডেলিভারি দেয়, এটা কিন্তু খালি এমনিতে ডেলিভারি দিয়ে দেয় না, সারা বছর প্রচুর পরিচর্যা করে। হ্যাঁ, তারপর যাই আমাদের আমগুলো ডেলিভারি দিতে পারে, ইনকাম করে। সো এমনি এমনি হয় না কিন্তু।
একজন বললো নোট করার প্রয়োজন আছে, অবশ্যই নোট করার প্রয়োজন আছে। নোট করবে না কেন? নোট তো প্রত্যেকটা জিনিসই করতে হবে, কারণ রিভাইজ দেওয়ার সময় তোমাকে সবগুলোই পড়তে হবে, কারণ বইয়ের আনাচে কানাচে যে কোনো জায়গায় থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দিই। এটা হচ্ছে আমাদের গতদিন আমরা বুধবার ক্লাসটা নিতে পারিনি, সেই ক্লাসটা আমরা আজকে নিচ্ছি। তো একটু খেয়াল করে দেখো। তো তোমাদেরকে প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। তো মৌলিক স্বীকার্যের আগে আমরা এটা কথা বলি। আমরা এখানে মেইনলি যেটা নিয়ে আলোচনা করতেছি তার নাম হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব। নামটা হচ্ছে কি? গতি তত্ত্ব। তো তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাইয়া গতি তত্ত্ব কী জিনিস? তো আমি তোমাদেরকে সিম্পলভাবে বলে রাখি। মনে করো আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা আমি বলতেছি। মনে করো এটা হচ্ছে একটা পাত্র, হ্যাঁ, এই পাত্র যেটা, এই পাত্রের মধ্যে ভিতরে আমরা যে কোনো একটা গ্যাস রাখছি, যে কোনো একটা গ্যাস আমাদের এখানে আছে। তাহলে আমি যদি বলি ভাই আমাদের কোনো একটা গ্যাস আছে, এই গ্যাসে অনেকগুলো অণু আছে না? জি ভাইয়া আছে। এই যে মনে করো এই যে একটা অণু, একটা অণু, একটা অণু, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টিলিয়ন টুরিয়ন সাম থাম থাম টন 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 যেটাই হোক আমাদের আছে, আছে কণা আছে। এখন আমরা একটু পরে দেখব, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই যে গ্যাসের ভিতরে যে কণাগুলো থাকে, এই কণাগুলি স্থির থাকে না, তারা গতিশীল থাকে, তারা গতিশীল থাকে। এবং এমনও না যে ওরা মনে করো ওই যে আমরা এই যে কি বলে, আমরা ছোটোবেলা যে মনে করো লাইন ধরে ধরে গান গেয়ে গিয়ে এভাবে একজন আরেকজনের পিঠের উপর হাত দিয়ে ঘুরতাম, এরকমও না। তারা এলোমেলো, যে যার ইচ্ছা মতো ঘুরতেছে। যেমন তুমি জাস্ট চিন্তা করতে দেখো, মনে করো এটা বিয়ের অনুষ্ঠান, তুমি যদি মনে করো 5-7টা মেয়েকে ড্যান্স করতে দাও, মানে তারা যদি ড্যান্স করে তাহলে তারা কেমন ড্যান্স করবে? সবাই একই ধরনের। একজন মেয়ে মনে করে এমনি করে ঘুরছে, সবাই করবে। আরেকজনে এমনি করছে, আরেকজনও করবে। আরেকজন এমনি করছে, আরেকজনও করবে। মানে সবাই একই তালে তালে নাচতেছে। এবার তুমি মনে করো 5টা ছেলেরে দাও, কে কেমনে নাচতেছে জানে না, খালি মানে নাচতেছে। তুমি দেখবে বিয়ের অনুষ্ঠানগুলোতে তোমার ছেলেরা যে নাচে, খালি নাচতেছে, কে কেমনি নাচতেছে কারো দিকে নাই। মানে কথা হচ্ছে আমাকে লাফানো লাগবে। এটাকে আমরা বলি এলোমেলো গতি। এই যে পিচ্ছি বাচ্চা পোলাপাইনগুলা, এদেরকে আমরা বলতে পারি গ্যাসের অণু। ভাই বিশ্বাস করো, তুমি যদি ইমাজিন করো আমাদের গ্যাসের এই যে টপিক্সটা বিয়ের অনুষ্ঠানে ছেলেদের ড্যান্সের মতো 100% কনফার্ম তোমার পুরো পড়া শেষ। দিস ইজ নাথিং, জাস্ট লাইক ছেলেদের ড্যান্স। কোনো কিছু নাই, এলোমেলো, যে যার মতো নাচতেছে। এই যে আমাদের এই যে ডিজে গানগুলোতে আর কি, এই যে আমাদের এখানে বিভিন্ন কণাগুলো যে যার মতো করে দৌড়াচ্ছে গতিশীল। এই যে গ্যাসের অণুগুলো গতিশীল, এই গতিশীলতার কারণেই আমাদের তাপ উৎপন্ন হয়। এই গতিশীলতার কারণে কি উৎপন্ন হয়? আমাদের তাপ উৎপন্ন হয়। কারণ অণুগুলো যখন মনে করো ইচ্ছা মতো গতিশীল, আর ছেলেরা, আমিও তো মনে করো বিয়ের অনুষ্ঠানে উড়ে ফেলি, তাহলে এখন জিনিসটা হচ্ছে এমন, তখন আমরা নাচলে বুঝি যে আসলে তাপ তো উৎপন্ন হইতেই হবে, গতিশক্তি। তাহলে এই যে গতিশক্তির কারণে একজন আরেকজনের সাথে ধাক্কা খায়, তাদের গতিশীলতার কারণে এখানে আমাদের কি হয়? গতিশক্তি উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। এর মানে এই যে গতিশীলতাই হচ্ছে তাপ উৎপন্নের জন্য দায়ী, মানে হচ্ছে গতিশীলতার কারণে তাপ উৎপন্ন হয়। আর এটাকে আমরা বলি হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি যদি একটা পাত্রের মধ্যে মনে করো আদর্শ গ্যাস নিলা, কি গ্যাস নিলা ভাইয়া? আদর্শ গ্যাস। কেমন গ্যাস? আদর্শ গ্যাস। এখন যদি এই আদর্শ গ্যাস যদি তুমি নাও, এই আদর্শ গ্যাসের যে কণাগুলো, তাদের যে কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা আলোচনা করব। তবে আমরা একটা কথা বলে রাখি, এই যে অণুগুলার দিকে যে তত্ত্ব, সেটাকে আমরা বলি গতিতত্ত্ব। এখন আদর্শ গ্যাস বলে তো আসলে বাস্তবে কোনো কিছু নাই, এটা আমাদের কি করে নিতে হয়? আমরা এইটা ইমাজিন করে নিই। তাহলে আমরা এটা যেহেতু ইমাজিন করে নিই, এখন এই আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। এই বৈশিষ্ট্যগুলো তারা মেনটেন করবে। এখন তুমি বলতে পারবে না ভাইয়া এটা কেন, এটা কেন? বিজ্ঞানীরা আদর্শ গ্যাস হওয়ার শর্তের জন্য, মানে তারা যে আদর্শ গ্যাস, তার জন্য তাদেরকে আদর্শ হইতে হলে তোমাদেরকে কিছু শর্ত দিয়ে দিছে। যেমন তুমি ছোটবেলা পড়ছিলা যে বাবা মায়ের আদর্শ ছেলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা হচ্ছে আদর্শ ছেলের গুণাবলী। সে সকালে তাড়াতাড়ি উঠে, রাতে তাড়াতাড়ি ঘুমায়, সে সারাদিন সুন্দরভাবে পড়াশোনা করে, মায়ের কথা শুনে, খুবই ইনোসেন্ট। হ্যাঁ, তাহলে এই ধরনের ছেলেগুলো হচ্ছে আদর্শ ছেলে। তাহলে তুমি শর্ত দিতে হবে না। এখন মনে করো ওই ছেলেটা মনে করো আরেক জায়গায় একটা মেয়ের সাথে টাঙ্কি
মারতেছে, তুমি কি তখন তাকে আদর্শ বলতে পারবা? না, তুমি তখন তাকে বলবা দিস ইজ নট আদর্শ, দিস ইজ অনাদর্শ ছেলে। তাহলে আমাকে আদর্শ মিনস তার কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়াগুলো বিজ্ঞানীরা দিয়ে দিছে। এখন তুমি যদি বলো ভাই কেন এটা আদর্শের ক্রাইটেরিয়া, এটা আমি অনাদর্শের ক্রাইটেরিয়া হিসেবে শিখি না, আসলে ওই যারা আদর্শের ডেফিনেশন দিছে তারা আগেই তোমাকে কিছু স্বীকার্য দিয়ে দিছে, ওই কারণে বলেই দিছে তোমাকে উপর থেকে মৌলিক স্বীকার্য। ভাই জিনিসটা হচ্ছে এমন, স্বীকার্য মানে হচ্ছে স্বীকার করে নিতে হবে। দেখো স্বীকার্য মানে কি, স্বীকার করে নিতে হবে। স্বীকার্য মানে কি, স্বীকার করে নিতে হবে। যেমন মনে করো, এখন জিনিসটা হচ্ছে কেমন, জাস্ট লাইক মনে করো তুমি বিয়ে করতে গেছো, তোমার বাসর ঘর, হ্যাঁ তোমার বাসর ঘর সাজানো হয়েছে। এখন বিয়ে যদি তোমার হয়, মানে আই মিন তোমরা যারা আছো এখানে, আমি ছেলেদের কথা বলতেছি। এখন তুমি এটা বাসর ঘর, আচ্ছা ভালো কথা। এখন বাসর ঘর কি তোমার বিয়েতে তুমি সাজাইছো? না, অনেকগুলো লোক সাজাইছে। ওমা, আমি যত বিয়েতে গেছি, কিরে বাবা তোমাকে টাকা দিয়ে আনা হয়েছে যাতে করে তুমি সুন্দর করে ফুল দিয়ে পুরা বাড়ি সাজাও, তুমি বাসর ঘর সাজাও, এগুলোর জন্য তোমাকে আনা হয়েছে না। সে বাসর ঘরটা সাজানোর পর তালা মেরে দিবে। এরপর বর কনে যখন এসে বাসর ঘরে ঢুকতে যাবে তখন বলবে দিয়ে দাও চাবি নাও, দিয়ে দাও চাবি নাও। কেন রে বাবা? তাহলে তারা বর কনে বলে তাদের ঝামেলা হয়ে গেছে। এখন তাদেরকে একটা শর্ত দিয়ে দিছে যে টাকা দিতেই হবে, চাবি নিতেই হবে, না রুম খোলার অবস্থা নাই। হ্যাঁ, তা এখন তো মনে করো বর কি করবে, টাকা দিয়ে বরে নিয়ে ঢুকে, কিচ্ছু করার নেই। এই যে দেখো, এটাকে আমরা বলতে স্বীকার্য। তার মনে মনে ইচ্ছে হচ্ছে কিরে বাবা বিয়ে আমি করছি, বাসর ঘর আমি করব, তারা কে? লাভ হবে না, তোমাকে তখন ইনোসেন্ট আদর্শ ছেলের মতো দিয়ে দিতে হবে, নেরে বাবা। এরপর চাবি নিয়ে তুমি ভিতরে ঢুকে যাবা। তাহলে এই যে এটা তুমি চাচ্ছ না, তাও স্বীকার করে নিতেই হচ্ছে, দিস ইজ আদর্শ। তাহলে আমরা স্বীকার করে নিব, স্বীকার করে নেব। ওই কারণেই তো নাম দিছি স্বীকার্য। সূত্র আর স্বীকার্যের পার্থক্য বুঝো তো। সূত্র মানে হচ্ছে যেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক ঠিক ঠিক, এটার ব্যাখ্যা আছে, ওই কারণে তুমি মানো। আর স্বীকার্য মানে হচ্ছে দুর্মিয়া, এটার কি আছে না আছে দেখার দরকার নেই, তোমাকে বলছি তুমি স্বীকার করে নিবা, তোমাকে বলছি তুমি স্বীকার করে নিবা। তুমি বিয়ের বাজারে বর হইছো কেন, এটা তোমার দোষ কেন? তোমার পাশে কোণে আছে, কোণে তো টাকা দিচ্ছে না, দেখছো সব খালি ছেলেদের উপরে যায়। তাও বলে আবার নারী পুরুষের সমান অধিকার খুঁজে, ছি ছি ছি, ওদেরকে তো অধিকার বেশি দেওয়া হয়েছে, টাকা তো ছেলেদের পকেট থেকেই যাচ্ছে। আমি আমার বউরে বলবো যদি সমান অধিকার চাও আসো, এখানে যা টাকা দিব 50% তোমার 50% আমার, দাও এবার আসো। এবার আমরা এখানে আসি গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। এই ক্লাস নেওয়ার সময় অনলাইনে ক্লাস কল দেওয়া মেসেঞ্জারে, তুমি মেসেঞ্জারে কল দিবা, অনুমতিতে নিবা তো। আসো এখন আমরা আদর্শ ছেলের মতো এগুলো সব পড়ে ফেলি। আচ্ছা এবার আসি তাহলে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। তাহলে আমরা কি বললাম, স্বীকার্য মানে হচ্ছে যেটা আমাকে স্বীকার করে নিতে হবে, এটা যে কোনো জায়গায়, হ্যাঁ ফিজিক্স ম্যাথ যেখানে যাও না কেন, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি যেখানে যাও না কেন, কেমিস্ট্রিতে অনেকগুলো স্বীকার্য পাবো, তুমি এগুলো স্বীকার করে নিতে হবে। তাহলে আমি আসি, একটা পাত্রের মধ্যে মনে করো আমার আদর্শ গ্যাস আছে, তাহলে তারা আমাদের যেগুলো স্বীকার করে নিতে হবে সেগুলো স্বীকার্য বা বৈশিষ্ট্য। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই স্বীকার্যগুলো যারা মেনে চলবে অবশ্যই তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস, কারণ এগুলো হচ্ছে কার স্বীকার্য, এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের স্বীকার্য। তানিশ কেমন তা লাইভে ভাবির কল ধরতে লজ্জা পেন না? আমার যদি বউ থাকতো আমি কি লাইভে আমার বউর কল না ধরবো? কেন ধরবো না? শুধু ইম্পর্টেন্ট কলে দিই। বউ মানে হচ্ছে তোমার মনে করি আনইম্পর্টেন্ট ছাড়া তো কল দিবে না। হ্যাঁ, তো এখন এখানে কল দিছে একটা স্টুডেন্ট, আসলে কী করবে, সে টাকা পাঠাইছে এখন কনফার্ম হওয়ার জন্য, তো আমি তো ক্লাস নিচ্ছি, কী করব? সাবরিনা আক্তার অন্তরা
ভাইয়া আপনি সাপিও সূত্রকে গেলুসাক বলছেন, কিন্তু বইয়ে সালসি সূত্রটা গেলুসাকি সূত্র আছে। না না, গেলুসাকি সূত্র হচ্ছে সালসি সূত্রটাই। আমি অনলাইন থেকে ঘাটাঘাটি করে তারপর বলছি তোমাকে, কনফার্ম হয়ে তারপর বলছি। হ্যাঁ, কনফার্ম হয়ে তারপর বলছি। তোমরা এই যে সালসি সূত্রটাকে কী করবা, এই সাপিও সূত্র যেটা সেটাকে তোমরা গেলুসাকি সূত্র বলবা। আচ্ছা আসো, তাহলে আমরা একটা স্বীকার্য দেখি। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে স্বীকার করে নিতে হবে বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হিসেবে মেনে নিতে হবে। প্রথম লাইন, সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত। তাহলে আমাকে মাথায় রাখতে হবে গ্যাসগুলো কিসের সমন্বয়ে গঠিত? অণুর সমন্বয়ে। কোন অক্সিজেন গ্যাস, এখানে অক্সিজেন গ্যাসের অনেকগুলো অণু আছে। একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিলাম, তার অনেকগুলো অণু আছে। তাহলে সকল গ্যাস কিসের সমন্বয়ে গঠিত? অণুর সমন্বয়ে গঠিত। তাহলে সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত, এটা বিশ্বাস করতে হবে। একটি গ্যাসের সকল অণু সদৃশ, একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। কথাটার মানে আমি বলি, মনে করো আমি এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে মনে করো হাইড্রোজেন গ্যাস আছে। এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে মনে করো অক্সিজেন গ্যাস আছে। তাহলে আমি যদি বলি এখানে হাইড্রোজেন গ্যাস কিসের সমন্বয়ে গঠিত? হাইড্রোজেন অণুর সমন্বয়ে গঠিত। হাইড্রোজেনের অণু আছে, হাইড্রোজেনের অণু সমন্বয়ে গঠিত। আবার অক্সিজেন গ্যাস অক্সিজেনের অণু সমন্বয়ে গঠিত, অক্সিজেনের অণু সমন্বয়ে গঠিত। এখন ভালো করে খেয়াল করো, হাইড্রোজেনের অণু কি একটা না অনেকগুলা? আমরা তো এটা জানি, কোনো একটা গ্যাসের এক মৌলে, সেটা যে গ্যাসই হোক, এক মৌলে কয়টা অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23 সংখ্যক অণু থাকে এক মোল গ্যাসের মধ্যে। তাহলে অনেকগুলো অণু থাকে। তাহলে এই হাইড্রোজেন গ্যাসের যতগুলো অণু আছে প্রত্যেকটা অণু সদৃশ, একই, এক্স্যাক্টলি সেম অ্যাজ সাইনিস। হ্যাঁ, তুমি সাইনিসের সবাইকে দেখতে সেম মনে হয় না? ওরকম হাইড্রোজেনের প্রত্যেকটা সেম, সবাই সদৃশ। অক্সিজেনের প্রত্যেকটা অণু সেম, মানে সদৃশ। কিন্তু এটা বলতে পারবা না হাইড্রোজেনের একটা অণু, এই হাইড্রোজেনের একটা অণু আর অক্সিজেনের একটা অণু, এদেরকে সদৃশ বলতে পারবা না। তাহলে একই গ্যাসের সকল অণু সদৃশ, এরা সবাই একই, কিন্তু এরা আর এরা একই না, এটাই বলছে। একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। হাইড্রোজেন গ্যাসের অণু অক্সিজেন গ্যাসের অণু থেকে ভিন্ন, এরকম। কথা ক্লিয়ার কিনা? 1 নম্বর লাইন ক্লিয়ার কিনা? এক নম্বর লাইন ক্লিয়ার কিনা বলো? তাহলে সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত এবং একটা গ্যাসের সকল অণু সদৃশ, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলো আমাদের কি ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসে 2 নাম্বারটা, গ্যাসের অণুগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। মানে এক কথায় বলা হচ্ছে গ্যাসের অণুগুলো যেটা না, অণুগুলোর যে সাইজটা যথেষ্ট ছোট। মানে মনে করো এটা একটা অণু, এটা আর একটা অণু, এই অণুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, এটা একটা অণু, এটা আরেকটা অণু, তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব বিবেচনা করলে তাদের যে সাইজ, এই সাইজটা একেবারে নগণ্য। অর্থাৎ সকল গ্যাসের মধ্যে যে কোনো দুইটা অণুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের আকারটা কেমন? নগণ্য ধরে নিতে হবে। এগুলি স্বীকার করে নিতে হবে। তাহলে আমাদের গ্যাসের অণুগুলোর আকার যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় কি নগণ্য ধরে নিতে হবে। ওকে, ধরে নিলাম। তাহলে 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ। আমি লাইনগুলোর জাস্ট মিনিংগুলো ভালোভাবে বলে দিচ্ছি। এবার আসো, গ্যাসের অণুগুলো কঠিন স্থিতিস্থাপক সদৃশ গোলক বিশেষ। এই যে তুমি দেখতেছো একটা অণু, এই অণুটাকে যদি আমি বড় করে আঁকি, তাহলে এই অণুটা দেখতে এরকম হবে। মানে বলা হলো এই যে অণু যেটাকে তুমি বলতেছো, যার আকারটা খুবই ছোট, পাশাপাশি দুইটা অণুর তুলনায়, এই একটা অণু সে দেখতে কিসের মতো? গোলকের মতো। সে দেখতে কিসের মতো? গোলকের মতো। সে দেখতে কিসের মতো? গোলকের মতো। কেমন গোলক? এরকম বায়বীয় গোলক, মানে ভিতরে বাতাস না, এখানে বাতাস দিলে হয় না, বাতাস দিলে মানুষ উড়ে, গ্যাসের অণু উড়ে না। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে কঠিন গোলক। এটা হচ্ছে কি? কঠিন গোলক গ্যাসের জন্য। তাহলে আমাদের এখানে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে গ্যাসের অণুগুলো কঠিন গোলক। আস্তে আস্তে বলতেছি। এরপর একটা কথা বলছি, স্থিতিস্থাপক গোলক মানে কি? মনে করো এই বলটা, এটাকে নিচে মারলাম, দেখো নিচে মারলাম, আবার এখান থেকে যদি আমি ছেড়ে দিই, দেখো এখান থেকে সারতেছি,
এটা কিন্তু এতটুকু এতটুকু উঠে আসে নাই কেন? আমার এই বলটা সম্পূর্ণ স্থিতিস্থাপক না। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে পূর্বের অবস্থায় ফেরত আসা। এর মানে এখানে কিছু লস হচ্ছে, এই যে আমাদের যখন সংঘর্ষ হচ্ছে তখন কিছু লস হচ্ছে। যদি 100% স্থিতিস্থাপক হইতো তখন যেখান থেকে মারলাম সেটা কিন্তু পুরোপুরি চলে আসবে। যেমন তুমি রাবারের বল কতগুলো আছে না, যারা ক্রিকেট খেলছো ছোটোবেলা, রাবারের বল দিয়ে আশা করি খেলে না এমন কোনো ফোলা নাই। তাইলে এই রাবারের বলগুলো তুমি দেখবে নর্মাল বলকে নিচে মারলে যতটুকু উপরে উঠে রাবারের বলগুলো আরও বেশি উঠে। কেন? কারণ রাবারের বলের স্থিতিস্থাপকতা বেশি। হ্যাঁ, তাহলে আমাদের এই স্থিতিস্থাপকতা মাথায় রাখতে হবে। আমাকে ধরে নিতে হবে গ্যাসের অণুগুলোর যে গতি এর মধ্যে কোনো লস নাই। আমাকে ধরে নিতে হবে কোনো লস নাই। আমাকে ধরে নিতে হবে এটা স্থিতিস্থাপক। আমাকে ধরে নিতে হবে এটা গোলক। আমাকে ধরে নিতে হবে এটা কঠিন। তাহলে এই গ্যাসের যে ছোট্ট অণুগুলা, সেই অণুগুলো হচ্ছে কঠিন স্থিতিস্থাপক গোলকের মতো। তাহলে এই যে বলা আছে গ্যাসের অণুগুলো কঠিন স্থিতিস্থাপক সদৃশ গোলক বিশেষ এবং অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাই, একটু ভালো করে শোনো। এই যে মনে করো একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাসের অণু আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্যাস রাখলে, যেমন এটা মনে করো আমাদের নাইট্রোজেন গ্যাস, সবাই নাইট্রোজেন গ্যাস, এখানে মনে করো নাইট্রোজেন গ্যাস আছে। এই যে নাইট্রোজেন গ্যাসের এতগুলো কণা আছে, প্রত্যেকটা দেখো এটা সক্রিয়, এটা হচ্ছে স্বাধীন, এটাও স্বাধীন, এটাও স্বাধীন, সবাই স্বাধীন, সবাই একই যেহেতু নাইট্রোজেন গ্যাসের। এখন এই যে এই অণু আর এই অণু, এই দুইজনের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। যেমন আমরা মনে করো জানি না যে মনে করো তোমার আমার সাথে এবং এই যে বোর্ডের সাথে একটা আকর্ষণ আছে, মহাকর্ষ বল। কিন্তু এদের মধ্যে এই যে দুইটা গ্যাসের অণু, এই অণুর মধ্যে কোনো আকর্ষণও নাই, বিকর্ষণও নাই। তুমি বলো ভাই এটা কি সত্যি কথা? আমরা কিছুদিন পর দেখবো এটা সত্য না। আদর্শ গ্যাসের জন্য আমরা এটা মেনে নিচ্ছি, বাস্তবে এটা সম্ভব না। বাস্তবে থাকে, আমি তো এখনো বাস্তবতায় রিটার্ন যাইনি। বাস্তবতায় গেলে আমাদের আদর্শ গ্যাসের ফিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। সেটা আমাদের কালকের পড়া, আজকের পড়া না আমাদের। তাহলে মেইন কথা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য এই যে দুইটা অণু, এই দুইটা অণুর মধ্যে কোনো আকর্ষণও নাই ধরে নিব, কোনো বিকর্ষণ নাই ধরে নিব। তাহলে কি বললাম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। ইভেন এই যে পাত্রের দেওয়াল আছে না, একটা পাত্র রাখছো, তো এটাকে আমরা কি বলি? এই যে পাত্র, এটাকে আমরা বলি পাত্র বা আধার। আধার মানে যে ধারণ করে তাকে আমরা বলি আধার। তাহলে আমাদের এই পাত্র বা আধারের যে দেওয়াল আছে না, এই দেওয়ালের সাথেও তার কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। এর মানে তার মধ্যে যে গতিশক্তিটা আছে, তারা তো গতিশীল, এর মানে গতিশক্তি আছে। তাহলে তার মধ্যে যে শক্তিটা আছে সম্পূর্ণটাই গতিশক্তি, এখানে কোনো অন্য কোনো শক্তি নাই। তাহলে আমাকে বলা হলো এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি, কারণ গতি ছাড়া এদের অন্য কোনো কিছু নাই, এদের কোনো আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নাই। ইভেন অণুগুলোর নিজেদের মধ্যে তো আকর্ষণ নাই, আবার পাত্রের দেওয়ালের সাথেও তার কোনো আকর্ষণ নাই বলে আমরা ধরে নিব। এর মানে গ্যাসের যে আমাদের কণাগুলোর শক্তি, এই শক্তির সম্পূর্ণটাই হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা এই লাইনটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। গ্যাসের অণুগুলো গ্যাসের অণুগুলো কঠিন স্থিতিস্থাপক গোলক বিশেষ এবং অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই এবং এদের সম্পূর্ণটাই হচ্ছে গতিশক্তি। ওকে এবার হচ্ছে গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল। একটু আগেই বলছিলাম বিয়ের অনুষ্ঠানে ছেলেরা যেভাবে নাচে, এই ছেলেগুলোই হচ্ছে অণুর মতো। এই ছেলেগুলো হচ্ছে অণুর মতো, তাদের গতির কোনো ঠিক ঠিকানা নাই, যেমনি পারে তেমনি নাচে। এই যে অণুগুলো একজন, এবং তুমি এটাও দেখবা এই ছেলেগুলো একজন কে কীভাবে নাচতেছে তার কোনো খবর নাই, সে নিজের মতো খালি লাফাই যাচ্ছে। এর মানে তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তারা শুধুমাত্র, তাদের মধ্যে কোনো সিকোয়েন্স নাই, এলোমেলো গতিতে গতিশীল। দেখছো কি সুন্দরভাবে মিলে যাচ্ছে। গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল এবং এগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। এবং এগুলো কি তোমাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে গ্যাসের যে অণুগুলোর যে গতি আছে মানে হচ্ছে নিউটনের গতিসূত্র সেখানে অ্যাপ্লাই করা যাবে। অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, অনেক জায়গায় করা যায় না। গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং অণুগুলো সকল দিকে গতিশীল, মানে এমন না যে অণুগুলো খালি এদিকে যাবে, না, যে যেমনি ইচ্ছা, যে যেদিকে ইচ্ছে সেদিকে যাবে। এর মানে চাইলে যে কোনো দিকে যাইতে পারে, তাহলে সে সকল দিকে যাইতে পারে, সকল দিকে গতিশীল। এবং এদের ব্যাগের মান বিভিন্ন, এক একজনের ব্যাগ এক এক রকম। অর্থাৎ ওর ব্যাগ এটা, আমার ব্যাগও এটা হবে এমন না, যার ব্যাগ তার মতো। বাই চান্স সেম হয়ে গেলে তো সমস্যা নাই। আবার অনেকে মনে করে ভাই তাহলে আমাদের গ্যাসের যদি আমাদের এরকম মনে করেন 1 কোটি কণা আছে, তাহলে 1 কোটি কণার কি ব্যাগগুলো কি 1 কোটি ধরনের? না, এরকম কিছু না।
মানে এটা দ্বারা মিন করতেছে গ্যাসের যে অণুগুলো আছে তাদের ব্যাগ একই হবে এমন কোনো নিয়ম নাই, একই হবে এমন কোনো নিয়ম নাই, সবাই স্বকীয়, বাট দুইজনের ব্যাগ সেম হয়ে যাইতে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে নর্মালি হচ্ছে ব্যাগগুলো ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন মিনস এখানে সমান হলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বলা হলো গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল এবং অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে, অণুগুলো সকল দিকে গতিশীল এবং এদের ব্যাগের মানটা বিভিন্ন। ওকে, এবার আসো এরপরে কি বললো, অণুগুলো নিরবচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই তোমার কি মনে হয় এত অল্প জায়গার মধ্যে এতগুলো অণু আছে, তারা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি লাগে তো ধাক্কাধাক্কি লাগে, হ্যাঁ, তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ইভেন পাত্রের দেওয়ালের সাথেও তাদের সংঘর্ষ লাগে, তবে তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। কিন্তু এমনি মনে করো জিনিসটা হচ্ছে এমন, কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, আমার ইচ্ছে হচ্ছে আমি দৌড়াচ্ছি, আমার বন্ধুও দৌড়াচ্ছে, ধুম করে ধাক্কা খাচ্ছি, আবার দৌড়াচ্ছি, আবার ধাক্কা খাচ্ছি, এভাবে চলতেই আছে, মানে যে যেমনি পারতেছে দৌড়াচ্ছে আর ধাক্কা খাচ্ছে। তবে এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটা তোমাকে আমি বলি, কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে মিনস এটা আমরা আগামী ক্লাসে আরও ডিটেলস পড়াবো, তবে আজকের ক্লাসে তোমাকে একটু করে জানতে হবে। সেটা হচ্ছে কি, মনে করো জিনিসটা হচ্ছে এমন, এই যে এটা হচ্ছে মনে করো কোনো একটা গ্যাসের অণু, এটা কোনো একটা গ্যাসের অণু, এটা মনে করো একটা গ্যাসের অণু। আচ্ছা, একটা নিয়ে চিন্তা করি, এই গ্যাসের অণুটা মনে করো সে এই দিকে গতিশীল, মানে সে অলওয়েজ এদিকে গতিশীল থাকবে। এর মানে কি দিক পরিবর্তন করবে না? করবে। প্রতিমধ্যে দেখা গেল এখানে আইসা আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হলো। কি হলো? সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে আমাদের গ্যাসের অণুটা আগে আমার যাচ্ছিল এইদিকে, এই পয়েন্টে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তো একটা কণা সংঘর্ষে লিপ্ত হলে কি আর ওইদিকে যাবে? সংঘর্ষ লাগছে মানে কি তার দিকটা চেঞ্জ হয়ে গেছে না? তাহলে সংঘর্ষে লিপ্ত হয়ে এবার মনে করো কণাটা আমার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে মানে হচ্ছে সে এদিকে যাইতেই থাকবে। আবার মনে করো এই জায়গায় এসে আরেকটা সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে এই সংঘর্ষ এখানে এসে আমার আবার সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হয়েছে মানে কি সে তার দিক পরিবর্তন করবে। এবার মনে করো সে দিক পরিবর্তন করে এদিকে যাচ্ছে, আবার সে যাচ্ছে, এই পয়েন্টে এসে মনে করো আবার সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে আমাদের এখানে এসে সংঘর্ষে লিপ্ত হলো, এবার মনে করো সে আমাদের সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এবার মনে করো সে এদিকে যাবে, এবার চলতে থাকবে। অর্থাৎ আমি একটা জিনিস দেখতেছি, সে কোন দিকে যাবে সেটা কোনো ফ্যাক্ট না, আমার কথা হচ্ছে কণা দিক পরিবর্তন করে তখন যখন সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে একটা সংঘর্ষ এখানে হয়েছে, আরেকটা সংঘর্ষ এখানে হয়েছে, এই সংঘর্ষ পরপর দুইটা যে সংঘর্ষ, এই সংঘর্ষ ছাড়া সে কি দিক পরিবর্তন করছে? করে নাই। তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সে কোন পথে চলছে? সরল পথে চলছে। তাহলে এটা একটা সংঘর্ষ, এটা একটা সংঘর্ষ, পরপর দুটি সংঘর্ষে সে কোনো দিক পরিবর্তন করে না, সংঘর্ষ হলে দিক পরিবর্তন করে। সংঘর্ষের মাঝখানে সে কোন রেখায় চলে? সরল রেখায় চলে, সরল পথে চলে। এই যে পথটা এখান থেকে এটাকে আমরা বলি হচ্ছে মুক্ত পথ। তো একটা কণার তো মুক্ত পথ একটা না। মনে করো কোনো একটা কণা প্রথমে এখানে ছিল, এরপর এখানে গেল, এরপর এখানে গেল, এরপর এখানে গেল, এরপর এখানে আসলো, এরপর এখানে আসলো, এরপর এখানে আসলো। এখানে ব্রাউনীয় গতি আছে না, ক্লাস 9-10-এ পড়ছো, ব্রাউনীয় গতি, তার মতো। এরপর মনে করো সে এখানে আসলো, এরপর মনে করো সে আমাদের এখানে আসলো, এরকম। তাহলে অনেকগুলা। তাহলে দেখো আমরা বলতে পারি ভাইয়া এটা একটা মুক্ত পথ, 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 এটা একটা মুক্ত পথ। অনেকগুলো মুক্ত পথ আছে। এখন সবগুলো মুক্ত পথ কি সেম? না, সবগুলো মুক্ত পথ সেম না। তাহলে সবগুলো মুক্ত পথ সরল রেখা, তবে এমন না যে এটা যতটুকু হয়েছে এটা ততটুকু হবে না। সে দিক পরিবর্তন করবে কি করবে না সেটা সংঘর্ষের উপর ডিপেন্ডেন্ট। সংঘর্ষ কখন খাবে আমরা জানি না। তাহলে সবগুলো মুক্তপথ সেম না। তাহলে যতগুলো মুক্তপথ থাকতে পারে, একটা কণা তার গতির মধ্যে যতগুলো মুক্তপথ থাকতে পারে, সবগুলা মুক্তপথকে নিয়ে আমি যদি গড় করি তাহলে কি আমি বলতে পারবো না গড় এই তার মুক্তপথ এটা? হ্যাঁ, তাকে আমরা বলি গড় মুক্তপথ। অনেকে এটা এলোমেলো করে ফেলে, তবে এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আরও বিশদ আলোচনা করব। আজকে এতটুকু জেনে রাখো, একটা কণা সে সংঘর্ষে লিপ্ত হলে দিক পরিবর্তন করে,
পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সে সরল পথে চলে এবং এই যে সরল পথে চলে এই সরল পথটাকে আমরা বলি মুক্ত পথ। এরকম মুক্ত পথ একটা কণার অসংখ্য থাকে, সবগুলো মুক্ত পথের গড় করলে যেটা পাই তাকে আমরা বলি গড় মুক্ত পথ। এবার আসো আমাদের বুঝতে সুবিধা হবে, অণুগুলো নিরবচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আর সংঘর্ষে লিপ্ত হলে দিক পরিবর্তন করতেই পারে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু সরল রেখায় চলে, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু কোন পথে চলে? সরল পথে চলে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। এই যে দুটি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্ত পথ। এটাকে আমরা বলতেছি হচ্ছে মুক্ত পথ, মুক্ত পথ। এবার আসো, এবার বলা হলো একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয়, মানে এরা সংঘর্ষে লিপ্ত হয় না, দুরুম করে সংঘর্ষে লিপ্ত হলো, ঠুস করে সংঘর্ষে লিপ্ত হলো, এই সংঘর্ষটা হইতে যে সময়টা লাগে তা এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব, মানে পরপর দুইটা সংঘর্ষ হইতে হয়। মনে করো একটা সংঘর্ষ হইল, সে এদিকে গেল, আর একটা সংঘর্ষ হলো। এখন একটা সংঘর্ষ হইতে যে টাইমটা লাগে আর মুক্ত পথ অতিক্রম করতে যে টাইমটা লাগে, এই মুক্ত পথ অতিক্রম করতে টাইমের তুলনায় সংঘর্ষটা আমাদের একেবারে টাইম লাগে না বললেই চলে। মানে সংঘর্ষ হইতে খুবই খুবই কম টাইম লাগে, মানে হঠাৎ করে সংঘর্ষ হয়ে যায়। এর মানে সংঘর্ষটাকে আমরা বলবো তাৎক্ষণিক, এটা হঠাৎ করে ঘটে। তাহলে আমরা বলবো একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। এর মানে সংঘর্ষ বা ধাক্কাটা কেমন? তাৎক্ষণিক ধাক্কা, এটা হঠাৎ করে হয়, ধাক্কা ঠুস করে হয়ে যায়, এমন না যে ধাক্কা লাগতে অনেকক্ষণ টাইম লাগে। এরপর সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, মানে এখানে কোনো লস নাই, কোনো লস আছে আমরা ধরতে পারবো না, এটা 100% স্থিতিস্থাপক। এরপর বলা হলো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমি কোনো একটা গ্যাসের মধ্যে তাপ দিলে কি হয়? তাপ দিলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। এই গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে অণুগুলো সংঘর্ষে লিপ্ত হয়। ওই কারণে তাপ দিলে দেখবে গ্যাসটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তাপ দিলে গ্যাস প্রসারিত হয় না, কেন প্রসারিত হয়? কারণ তার অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। এই সংঘর্ষের কারণে তারা আমাদের লাফালাফি করে এবং প্রসারিত হয়ে যায়। তো আমাদের এখানে সেটাই বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অণুগুলোর বেগ কি বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়লে অণুগুলোর গতিশক্তি বাড়ে, তাপমাত্রা বাড়লে অণুগুলোর গতিশক্তি বাড়ে। এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে পারবো একটু পর। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, একইভাবে আমাদের তাপমাত্রা বাড়লে অণুগুলোর মধ্যে বেগও বৃদ্ধি পায়। গতিশক্তি বাড়া মানে কি? বেগ বৃদ্ধি পাওয়া। এবার গ্যাসের অণুগুলো অনবরত ধাক্কায় লিপ্ত থাকলেও এক ঘন আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। এর মানে হচ্ছে মনে করো এমন এই গ্যাসে, মনে করো এই গ্যাসগুলা, এখানে এতগুলো অণু আছে, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে এই অণুগুলো আছে। এখন এর মানে আমরা এখানে ঘনত্ব বের করতে পারবো। এখন গ্যাসের অণুগুলো ক্রমাগত সংঘর্ষে লিপ্ত যদি হয় তাও কিন্তু অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অণু যেমন আছে তেমনই থাকবে। এখন মনে করো আগে ছিল 100টা অণু, সংঘর্ষের পর অণু হয়ে গেছে 105টা, এর মানে কি ঘনত্ব কি সেম থাকবে? না, ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, যেহেতু অণুর সংখ্যা পরিবর্তিত হয়ে গেছে। তো আমাদের গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যতই সংঘর্ষ হোক অণুর মতোই থাকবে। এর মানে অণুর সংখ্যা বাড়বেও না কমবেও না। এর মানে কি? একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে অণুর সংখ্যা সেমই আছে, এটার বৃদ্ধিও পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। ওই কারণে আমরা বলি আদর্শ গ্যাসের আণবিক ঘনত্ব সর্বদা কি থাকে? স্থির থাকে। আণবিক ঘনত্ব সবসময় কি থাকে? স্থির থাকে। এই শর্তগুলা যারা মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। তো গ্যাসের অনেক সময় পরীক্ষা বলে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য ব্যাখ্যা করো, সৃজনশীলে 2 নম্বরে। তখন তোমার এতগুলোতে লেখা লাগবে না, যতগুলো মাথায় থাকে ততগুলো লিখে দিবা। বলো একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা? এখানে তো আসলে বুঝার খুব একটা কিছু ছিল না, কারণ আবার স্বীকার্যগুলো অনেকে লাইনটা পড়ে বুঝতে পারে না, মিনিং বুঝতে পারে না। তো আমি তোমাকে আসলে প্রত্যেকটা লাইনের মিনিং বুঝেছি, আর কিচ্ছু না। এই শর্তগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কয়েকবার রিডিং পড়বা, অটোমেটিক মাথায় ঢুকে যাবে, এমসিকিউ তো আসলে করে ফেলবা। ওকে, এগুলো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ হইতে পারে ভিতর থেকে। তাহলে আমাদের গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য শেষ। এগুলো হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, এটা স্বীকার করে নিতে হয়। এবার আসো তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। আচ্ছা, কেমিস্ট্রি সম্পর্কে আমি জানি, আমার থেকে তোমাদের জ্ঞান অনেক ভালো, তো তাও আমি কিছু জিনিস হচ্ছে আসলে কনফিউশন এড়ানোর জন্য আমরা কিছু জিনিস বলে রাখি আর কি। হ্যাঁ, তো তোমাকে আমি এটা এই যে বেসিক কেমিস্ট্রি,
বেসিক কেমিস্ট্রি, হ্যাঁ, মানে কেমিস্ট্রি কিছু বেসিক না, আসলে এগুলো তোমরা জানো না, এগুলো এই বেসিকটা হচ্ছে 9-10 থেকে তোমরা জানার কথা, তাও আমি একটু স্মরণ করাই দিই। তো মনে করো একটা পাত্র নিলাম, আমি একটা পাত্র নিলাম, হ্যাঁ, এই একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি গ্যাস রাখবো। এই পাত্র বুঝতে পারতেছো, একটা আমাদের এরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা গ্যাস রাখবো। তো আমি তোমাকে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু সুন্দর করে বলে দিব, যেগুলো তোমাদের খুব বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে, মনে করো আমাদের এই যে প্রথম কথা হচ্ছে, এই পাত্রের মধ্যে আমি ভিতরে রাখলাম হচ্ছে গ্যাস রাখছি। এই পাত্রের ভিতরে কি আছে ভাইয়া? এই পাত্রের ভিতরে গ্যাস আছে। এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ গ্যাস আছে। তো আমরা যদি বলি আমি গ্যাসের পরিমাণ, মানে কতটুকু গ্যাস আছে, গ্যাসের পরিমাণ যদি আমি বলি, আমি এটাকে বলতে পারবো, প্রথমে আমি বলতে পারবো এখানে 1 মোল গ্যাস আছে। গ্যাসের পরিমাণ হচ্ছে এখানে কতটুকু? 1 মোল। মানে আমি তোমাকে বললাম আমার কোন একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস আছে। এই পাত্রের মধ্যে কতটুকু গ্যাস আছে? 1 মোল পরিমাণ গ্যাস আছে। এই পাত্রের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস আছে। এবার আমি যদি বলি 1 মোল বলা যে কথা, 1 গ্রাম অণু বলাও সেম কথা। তাহলে আমরা বলতে পারি এই পাত্রের মধ্যে 1 গ্রাম অণু গ্যাস আছে। বলো কথা ক্লিয়ার কিনা? এর মধ্যে 1 মোলও গ্যাস আছে, আবার আমি বলতে পারি এর মধ্যে 1 গ্রাম অণু গ্যাস আছে। আবার আমি এখান থেকে বলতে পারি এই যে এখানে m ভরের গ্যাস আছে, এখানে m ভরের গ্যাস আছে, m ভরের গ্যাস আছে, এখানে m ভরের গ্যাস আছে, যেখানে mটাকে আমরা বলি কি? তার আণবিক ভর। m সমান হচ্ছে গ্যাসের আণবিক ভর। m সমান হচ্ছে গ্যাসের আণবিক ভর। তো আমি যদি বলি আমাদের m সমান কি? গ্যাসের আণবিক ভর। নর্মালি তোমরা জানো মৌল সংখ্যার সূত্র হচ্ছে n হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আমরা এভাবে লিখি ভর ডিভাইডেড বাই আবর, মানে হচ্ছে আণবিক ভর। তো গ্যাস যদি 1 মোল হয় তাহলে আমরা বলতে পারবো n এর মান 1, তখন হচ্ছে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি ভর সমান হচ্ছে আণবিক ভর। এর মানে হচ্ছে আমি এই পাত্রের মধ্যে 1 মোল গ্যাস রাখছি, এই কথাটার মানে হচ্ছে এই পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে তার ভর হচ্ছে আণবিক ভরের সমান। ওই কারণে আমি লিখছি m ভরের গ্যাস আছে, m ভরের গ্যাস আছে। যেমন এখানে যদি আমি বলতাম না এখানে 1 মোল না, এখানে 2 মোল গ্যাস আছে, তখন 2m ভরের গ্যাস থাকতো। 3 মোল হলে 3m ভরের গ্যাস থাকতো। আমি 1 মোলের কথা বলছি, ওই কারণে এখানে আমাদের m ভরের গ্যাস আছে। m হচ্ছে তার কোন ভর? আণবিক ভর। আর এখানে আমার আণবিক ভরের সমপরিমাণ গ্যাস আছে। ওকে, ভালো কথা। এবার আমি যদি বলি তোমাকে এই পাত্রের মধ্যে আমাদের m ভরের গ্যাস আছে, এখানে 1 মোল। এবার আমি যদি বলি এই পাত্রে কয়টা গ্যাসের অণু আছে, কারণ আমরা জানি এখানে গ্যাস আছে মানে প্রত্যেক গ্যাসের অনেকগুলো অণুর সমন্বয়ে গ্যাস গঠিত। তাহলে এখানে কত মোল? 1 মোল। যদি এখানে 1 মোল হয় তাহলে এই পাত্রের মধ্যে গ্যাসের কয়টা অণু আছে? এই পাত্রের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা কত? এই পাত্রের মধ্যে আমার যে পাত্রটা, এই পাত্রের মধ্যে গ্যাসের অণুর সংখ্যা, গ্যাসের মোট অণুর সংখ্যা আমরা বললাম বড় হাতের N। আমাদের হচ্ছে কি যে অণুর সংখ্যা সমান হচ্ছে বড় হাতের N, আমাদের বড় হাতের N। তাহলে এই বড় হাতের N সমান আমরা বলতে পারি 6.02 × 10⁻23। এটার একক আমরা বলতে পারি পার মোল। নর্মালি বলা লাগে না, এতটি পার মোল, মানে প্রতি মোলে এতটি আছে। হ্যাঁ, পার অণু, এতটি পার অণু, অর্থাৎ প্রতি অণুতে, অর্থাৎ আমরা বলতে পারি প্রতি অণুতে কি বলতেছি, অণুতে কেন? এতটি তো অণু আছে, এতটি অণু
পার মোল, অর্থাৎ প্রতি মোলে এতটি, প্রতি মোলে সরি এটা তো মোল, প্রতিটি আমাদের কি বলে 6.023 অণু পার মোল, অর্থাৎ প্রতি মৌলে এতটি অণু আছে, প্রতি মৌলে এতটি অণু আছে, যাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেগুলো তোমরা জানার কথা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে আমরা বলি কি অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এটা মৌল হবে, মৌল আর মৌল সেম না, আমি ওই ফিজিক্সে মৌল পড়াইতে মৌল লিখে ফেলছি, এই মৌল আর মৌল সেম না, এখানে হচ্ছে মৌল, এটা মৌল না, এটা হচ্ছে মৌল, হ্যাঁ 1 মোল 2 মোল এরকম। হ্যাঁ, এগুলো তোমরা কেমিস্ট্রিতে জানো, আমি এগুলো নিয়ে ব্যাখ্যা করতে পারবো না বা করার ইচ্ছাও নেই। তো আমার কথা হচ্ছে তাহলে এই বেসিক জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। একটা পাত্রের মধ্যে তোমাকে আমি বলছি এখানে 1 মোল গ্যাস আছে, এখানে 1 মোল গ্যাস আছে মানে তোমাকে সাথে সাথে বুঝে নিতে হবে 1 মোল জ্বলা যে কথা, 1 গ্রাম অণু বলা সেম কথা। এখানে আমাদের m ভরের গ্যাস আছে, এখানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস আছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে আমাদের। এই যেহেতু এখানে কি বলে এতটি অণু আছে, 1 মোলও যেহেতু 1 মোলে আমাদের এতটি অণু আছে। এই 1 মোল সমান আমি তো 1 গ্রাম বলি নাই, 1 মোল সমান হচ্ছে 1 গ্রাম অণু। আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক, আমরা আজান শেষ হওয়ার জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এর আগেও যদি আমি মৌল লিখে থাকি সেটা ভুল লিখছি, মোল হবে আমরা মৌল আর মোল সেম জিনিস না। আচ্ছা, এবার একজনে বলছে n এর নিচে 1 কেন, মানে আমি বলতেছি হচ্ছে n এর মান যদি 1 হয়, 1 মোল হয়, n মানে কি মৌল সংখ্যা না, যে মোল সংখ্যা 1 মোল হয়, তো n যদি 1 মোল হয়, 1 মোলের জন্য হচ্ছে বড় আণবিক সেম কথা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এতটুকু দেখলাম। এবার আসো, তোমাকে আরও একটা জিনিস শিখতে হবে এখান থেকে, যে এগুলো তোমাকে বলার সাথে তোমাকে আরও একটা জিনিস শিখতে হবে। তাহলে আমি যদি বলি এখানে কয়টা অণু আছে, এখানে 1 মোল মান হচ্ছে এখানে 6.02 × 10⁻23 সংখ্যক অণু আছে। এরকম অণু আমাদের এতগুলো আছে যারা আমাদের গতিশীল, যারা গ্যাসের গতিতত্ত্ব মেনে চলতেছে। এখন আমি যদি বলি গ্যাসের জন্য একটা কি গ্যাস ধ্রুবক আছে না, তো আমরা গত ক্লাসে পড়ছিলাম 1 মৌলের জন্য 1 মৌলের জন্য গ্যাস ধ্রুবক, 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক যেটা ছিল তাকে আমরা কি বলছিলাম, গ্যাস ধ্রুবক সমান আর বলছিলাম, মনে আছে? আর এর মান আমরা জানি 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে কার জন্য? 1 মোলের জন্য। তাহলে 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে 8, 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে 8। তাহলে আমরা যাকে বলি জুল পার মোল পার কেলভিন 8.31 1 মোলের জন্য। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন যেগুলো করবে সেই প্রশ্নের মধ্যে মৌল নিয়ে প্রশ্ন করতে পারে, আবার অণু নিয়ে প্রশ্ন করতে পারে। খেয়াল করো, পরীক্ষায় মৌল নিয়ে প্রশ্ন করার অণু নিয়ে প্রশ্ন করার সেম কথা না। একটা মৌল নিয়ে প্রশ্ন করছে মানে হচ্ছে ওই মৌলে এতটা অণু আছে, আর একটা অণু নিয়ে প্রশ্ন করছে মানে এতটা অণু মিলেই 1 মোল হয়। সো মৌল আর অণু সেম না।
তোমাকে বললো 1 মোল, সবার নিয়ে প্রশ্নটা করলো এই পুরা গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক আমি আর ইউজ করতে পারবো, কিন্তু একটা কণা যদি বলা হয় তার জন্য কি সেম? না। একটা অণু যদি বলা হয় তার জন্য কি সেম? না। তাহলে যদি পরীক্ষায় আমাদের এই প্রশ্নে তোমরা ম্যাথ করার সময় এই ঝামেলা পড়ো, ম্যাথে তোমাকে কি এত মৌল বলছে, তোমাকে 3 মৌল বললে তুমি 3 মৌলের মতো করে করতে হবে। তোমাকে মৌল না বলে তোমাকে অণু বলে অণুর মতো করে করতে হবে। সো মৌল আর অণু সেম না, মৌলের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, পরীক্ষায় মৌল না বলে যদি অণু বলে তার জন্য গ্যাস ধ্রুবক আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা বলো তো কীভাবে আছে আমি বলি। 1 মোলের জন্য যদি গ্যাস ধ্রুবক এটা হয়, 1 মোল মানে কয়টা অণু? 6 n সংখ্যক অণু, n সংখ্যক, আমি ডাইরেক্ট n সংখ্যক লিখি। তাহলে 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক আর মানে হচ্ছে n সংখ্যক অণুর জন্য, n সংখ্যক অণুর জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর। তাহলে একটি মোলের জন্য, তাহলে n সংখ্যক না বলে আমরা বলি nটি অণুর জন্য, কারণ 1 মোলে nটি আছে, nটি অণুর জন্য গ্যাস ধ্রুবক এত। একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক আমরা কত বলবো ভাই? r/n। এই r/n এটাকে আমরা বলি কে দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। এটাকে আমরা কি বলি? আজকে থেকে নতুন একটা ধ্রুবক শিখে রাখো, বোল্টজম্যান ধ্রুবক। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এই কে সমান হচ্ছে r/n। আর এর মান কত? 8.31। হ্যাঁ, একক কি? জুল পার মোল পার কেলভিন। আর এন এর মান কত? 6.02 × 10⁻23 পার মোল, প্রতি মোলের জন্য। তাহলে তুমি এটা কেটে দিবা, বাকি যেটা তার জন্য তুমি যে আনসারটা পাবা, আমি সরাসরি লিখে দিই, তুমি পাবা 1.38 × 10⁻23 হওয়ার কথা, -23 জুল পার কেলভিন। এককটা কিন্তু জুল পার কেলভিন। এটাকে আমরা বলি কে। তাহলে পরীক্ষায় যদি মৌলের জন্য প্রশ্ন করে, একটু ভালো করে খেয়াল করো। সরি, আমি বারবার মৌল লিখে ফেলতেছি। ফিজিক্স পড়াইতে পড়াইতে অভ্যস্ত তো, এগুলো তো মেনলি কেমিস্ট্রিতে এগুলো জোর দেওয়া হয়, তো এটা তোমরা নিজেরা বুঝে নিও। অ্যাকচুয়ালি আমার এই মিস্টেকটা অটোমেটিক হয়ে যায়। সো 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক আর 1 মোল মানে হচ্ছে n সংখ্যক অণু, যাকে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা। n সংখ্যক অণুর জন্য গ্যাস ধ্রুবক হবে কত? r/n, যাকে আমরা নতুন করে একটা ধ্রুবক নাম দিই, কারণ আর যদি ধ্রুবক হয় n ও ধ্রুবক, r/n নতুন একটা ধ্রুবক, এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। কিন্তু এখন আমরা কোন জায়গায় ইউজ করবো? আমরা একটু সূত্র দেখলে বুঝতে পারবো। যখনই পরীক্ষায় মৌল নিয়ে প্রশ্ন করবে তখন গ্যাস ধ্রুবক হচ্ছে আর যখনই পরীক্ষায় মৌল নিয়ে প্রশ্ন না করে অণু নিয়ে প্রশ্ন করবে তখন গ্যাস ধ্রুবক হচ্ছে কে। তাহলে আমার কথাটা ক্লিয়ার কিনা? আমরা একটু পরে করার সময় বিভিন্ন ইকুয়েশনে তুমি দেখবা তোমায় কীভাবে কম্পেয়ার করা হচ্ছে। আগে এই জিনিসটা তুমি বইতে কোথাও সরাসরি লিখা পাবা না, মাঝখানে পাবা। তো আমি আলাদা করে পড়াই দিচ্ছি, কারণ ম্যাথমেটিক্সে তোমরা এটা নিয়ে ভুল করো, ওই কারণে আমি এটা নিয়ে আলাদা করে পড়াচ্ছি। 1 মোলের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর আমাদের একটি অণুর জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে r/n। এবার আমি তোমাদেরকে দেখে একটা প্রশ্ন করি তো। পর্যায় সারণীতে তোমাদের প্রত্যেকটা যে আছে, যতগুলো আছে 118টা, প্রত্যেকটার পাশে একটা সংখ্যা লেখা থাকে যেটা তার ভর সংখ্যা নির্দেশ করে। ওই ভরটার এককটা কি আমাকে একটু বলো তো। ওই ভরের এককটা কি আমি একটু শুনি। ভরের এককটা কি আমি একটু শুনি, দেখি বলো। ভরের এককটা কি আমি একটু শুনি। হ্যাঁ, অবশ্যই এটা গ্রাম এককে থাকে। অনেকে আবার তোমার এই যে ঝামেলা করে ফেলে ওই কারণে।
হ্যাঁ, আর ওটা হচ্ছে প্রতি মোলের জন্য, তো প্রতি মোলের জন্যই এটা হিসাব করা থাকে। তো এটা গ্রাম, এটা একটু তোমরা মাথায় রাখিও, না হয় অনেকে মানে এটা ভুল করো, ওই জন্য আমি বলে দিলাম আর কি। তাহলে আমাদের যে জিনিসটা বুঝলাম যে 1 মোল বলতে কি বোঝায়, 1 মোল যে কথা 1 গ্রাম অনু সেম কথা, কোনো এক জায়গায় তোমাকে 1 মোল না বলে 1 গ্রাম অনু বললো, তাহলে তুমি বুঝে নিবে এটা হচ্ছে 1 মোল। তারপর হচ্ছে সেটা বুঝে নিবে হচ্ছে 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভরের সমান ভর, আর সেখানে অনুসংখ্য হচ্ছে এতটা আছে। আর যখন আমাদের মৌল নিয়ে প্রশ্ন করবে, গ্যাস ধ্রুবক ইউজ করবো আর যাকে আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি। আর যখন আমাকে অণু নিয়ে প্রশ্ন করবে তখন আমি গ্যাস ধ্রুবক লিখবো কে, যাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 × 10⁻23, আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, আর আমাদের কে এর একক হচ্ছে জুল পার কেলভিন। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব পরে। এই জিনিসগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, বিভিন্ন সময় কাজে লাগবে আর কি। হ্যাঁ, বিভিন্ন সময় কাজে লাগতে পারে, ওই কারণেই বললাম। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আমি বলে রাখি, এখানে ছোটোখাটো তোমরা কিছু ঝামেলা করো, আমি আরেকটা কথা বলে রাখি, m সমান গ্যাসের আণবিক ভর। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে মনে করো এই যে গ্যাসের একটা অণু আছে না, একটা অণু সিঙ্গেল অণু, সেই সিঙ্গেল অণুর ভর, মনে করো গ্যাসের একটি অণুর ভর, একটি অণুর ভর, একটি অণুর যে ভর, একটি অণুর ভরকে আমরা ছোটো হাতের m দ্বারা প্রকাশ করলাম। কী দ্বারা প্রকাশ করলাম? ছোটো হাতের m। তাহলে একটি অণুর ভর যদি ছোটো হাতের m হয়, এখানে টোটাল কয়টি অণু আছে? n সংখ্যক অণু আছে, n সংখ্যক অণু আছে। তাহলে একটি অণুর ভর যদি m হয়, তাহলে আমি যদি বলি n সংখ্যক অণুর ভর কত ভাইয়া, n সংখ্যক অণুর ভর ঐকিক নিয়মে যদি করি, n সংখ্যক অণুর ভর হচ্ছে mn, একটার ভর m, n সংখ্যকের ভর mn। আচ্ছা, আণবিক ভর মানে কি? 1 মোল গ্যাস যদি আমি কোথাও নিই, তার টোটাল ভরটাকে আমরা বলি তার আণবিক ভর। তাহলে n সংখ্যক অণুর ভর যদি আমি বলি, n সংখ্যক অণু মানেই তো 1 মোল। তাহলে n সংখ্যকের ভর মানে হচ্ছে এই 1 মোল গ্যাসের টোটাল ভরটা, আর সেটাকে আমি নিশ্চয়ই আণবিক ভর বলতে পারবো। তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে সুন্দর করে বলতে পারি আণবিক ভর বড় হাতের m ইকুয়ালস টু ছোটো হাতের m মানে হচ্ছে একটি অণুর ভর ইন্টু টোটাল অণুর সংখ্যা। এবং এতক্ষণ যে কাজগুলো করছি কার জন্য করছি? 1 মৌলের জন্য করছি, 1 মৌলের জন্য করছি। ভাইয়া আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী পড়াবেন নাকি সব কিছু পড়াবেন? সব কিছুই পড়াবো, তবে শর্ট সিলেবাসের জিনিসগুলো আগে। সব কিছুই পড়াবো, শর্ট সিলেবাসের জিনিসগুলো আগে। যেমন আমরা আদর্শ গ্যাসটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এটা শেষ করার পর আমরা ধরবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। ওই পর্যাবৃত্ত গতি ধরার পর আমরা ধরবো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এর পর্যায়ে এক্সট্রা তরঙ্গটা। ওকে, তাহলে আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো মানে বিভিন্ন জায়গায় গেলে তোমার লাগবে, ওই কারণে আমি আগে থেকে বলে দিলাম আর কি। বিভিন্ন জায়গায় গেলে তোমার লাগবে, ওই কারণে আমি আগে থেকে বলে দিলাম। ওকে, এতটুকু আশা করি সবার ক্লিয়ার, এতটুকু আশা করি সবার ক্লিয়ার। এই কে এর একক জুল পার কেলভিন। এই যে আর এর একক কি? আমি আর ডিভাইড বাই এনটা কিন্তু কে বলতেছি, তো আর এর একক কি? জুল পার মোল পার কেলভিন। এন এর একক কি? পার মোল। পার মোল তো কাটাকাটি, বাকি থাকে কি? জুল পার কেলভিন, সেটা হচ্ছে কে এর একক। শেষ। ওকে, আচ্ছা, এবার ছোট্ট কয়েকটা ডেফিনেশন দেব। আচ্ছা, ছোট্ট একটা ডেফিনেশন যদি আমরা দিই, তাহলে আমরা এখন থেকে আমরা যা পড়াবো নর্মালি সব কিছু 1 মোলের জন্য পড়াবো। আর এর ব্যত্যয় ঘটলে সেটা আমি বলবো, আমরা নর্মালি 1 মোলের জন্য কথা বলবো। সো যখনই 1 মোলের জন্য কথা বলবো, আমি সাথে সাথে তোমাকে বলবো এখানে n সংখ্যক অণু আছে, বড় হাতের n। এই n দ্বারা কিন্তু আমরা অলওয়েজ অ্যাভোগাড্রোর সংখ্যায় মিন করবো আমরা যতক্ষণ পড়াবো আর কি। তো আসো এবার একটু খেয়াল করো, এত তাড়াতাড়ি গিয়ে ছুটি রে,
এখন তো পড়াই নেই। তাহলে আসো একটু একটু কয়টা ডেফিনিশন তোমাকে শিখে নিতে হবে, কয়টা ডেফিনিশন তোমাকে শিখে নিতে হবে সেটা আমি বলি। মনে করে একটা পাত্র আছে, ঠিক আছে, এই পাত্রের মধ্যে আমরা ধরে নিলাম 1 মোল গ্যাস আছে। তো আমরা যদি 1 মোল নিয়ে কাজ করতেছি, তো আমি ধরে নিলাম, কারণ 1 মোল নিয়ে কাজ করে অনেকে বলতে পারো ভাই 1 মোল নিয়ে কেন কাজ করতেছেন। আমি যদি 1 মোল নিয়ে কাজ করি 10 মোল নিয়ে তো কাজ করা হয়ে যায়। যেমন আমরা এখান থেকে গতিশক্তি বের করব, তো 1 মোলের জন্য গতিশক্তি যা 50 মোলের জন্য গতিশক্তি কত গুণ, তার 50 গুণ না। তাহলে তোমার কি আর আলাদা আলাদা শিখা লাগতেছে না, 1 মোলের জন্য শিখলে সব শিখা হয়ে যায়। ওই কারণে আমরা 1 মোলের জন্য চিন্তা করি। তাহলে 1 মোল মানে হচ্ছে কি n সংখ্যক অণু, 1 মোল মানে হচ্ছে কি n সংখ্যক অণু। আচ্ছা, এবার আসো এই 1 মোলের মধ্যে এখানে অনেকগুলো গ্যাসের কণা অণু আছে না আমাদের এখানে। 1 মোল মানে হচ্ছে এখানে n সংখ্যক অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অনেকগুলো অণু আছে। অণু 6.02 × 10⁻23 সংখ্যক আছে। এতগুলো আঁকা তো আমার পক্ষে সম্ভব না, আমার আব্বা দাদা সবাই মিলে সারা বছর আঁকলে এতগুলো আঁকা শেষ হবে না। সো আমরা সেই জায়গায় যাব না, আমি জাস্ট কয়টা দেখাইলাম। তো এখানে আমি ধরে নিলাম কয়টা n সংখ্যক অণু আছে, তো আমি ধরে নিলাম তাহলে প্রত্যেকটা অণু কি গতিশীল না, প্রত্যেকটা অণুই তো গতিশীল। যে আমাদের জি ভাইয়া, প্রত্যেকটা অণুই গতিশীল। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা অণু যদি গতিশীল হয়, মনে করো প্রথম একটা অণু, তার ব্যাগটাকে আমি নাম দিলাম হচ্ছে C1। C1 মানে কি প্রথম অণুর ব্যাগ, মানে প্রথম অণু যে ব্যাগে গতিশীল কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে। কারণ আমরা তো আগেই বলছি সে কিন্তু আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হলো সে যে কোনো মুহূর্তে তার দিক চেঞ্জ করে ফেলতে পারে, ব্যাগের মানটা চেঞ্জ করে ফেলতে পারে, সংঘর্ষের উপর ডিপেন্ডেন্ট। সো আমাদের যে কোনো একটা মোমেন্টে প্রথম অণুটার হচ্ছে ব্যাগ C1, সেকেন্ড অণুটার ব্যাগ C2, থার্ড অণুটার ব্যাগ C3, এভাবে সবার ব্যাগ, এভাবে লাস্ট অণুটার ভর হচ্ছে Cn। মানে n সংখ্যক অণু প্রত্যেকটার ভর C1, C2, C3, এভাবে আমাদের n সংখ্যক, টোটাল n সংখ্যক অণু আছে। তো এদের এখন কথা হচ্ছে ভাইয়া কোন একটা স্পেসিফিক মোমেন্টে আমি যদি বলি এই গ্যাসের অণুর ব্যাগ, এই গ্যাসের অণুর ব্যাগ ভাইয়া যতগুলো অণু আছে প্রত্যেকের ব্যাগ তো ভিন্ন ভিন্ন। তাহলে আমি ক্যালকুলেশন করার সময় কিভাবে করব? তাহলে আমি যেখানেই ঝামেলা পড়ি ভিন্ন ভিন্ন জিনিসে, সেখানে আমরা কি ইউজ করি? অ্যাভারেজ বা গড় ইউজ করি। তাহলে আমরা এখানে এই যে ব্যাগ, এখানে আমার কতটা ব্যাগ আছে? 6.02 × 10⁻20 সংখ্যক আমাদের ব্যাগ আছে। কেউ সেম হইতে পারে, কোনো ব্যাপার না। এখন আমার কথা হচ্ছে গড় ব্যাগ যদি ইউজ করতে যাই তখন আমাদের কি করতে হবে? এখানে আমাকে 4টা টার্ম পড়তে হবে। আমি এখানে টোটাল 4টা টার্ম পড়বো। কয়টা টার্ম? 4টা। একটা হচ্ছে গড় ব্যাগ, আরেকটা হচ্ছে গড় বর্গ ব্যাগ, আরেকটা হচ্ছে মূল গড় বর্গ ব্যাগ, আরেকটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য ব্যাগ। তো আমরা একটা একটা করে তোমাকে ডেফিনেশন দিচ্ছি, খুবই সোজা। প্রথমত আসো আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে গড় ব্যাগ। গড় ব্যাগ। তাহলে এই যে আমাদের 1 মোল গ্যাস আছে, এই 1 মোল গ্যাসের কি গড় বেগ বের করব। কি বের করব ভাইয়ারা? আমরা গড় বেগ বের করব। তো গড় জিনিসটা কি? সিম্পল কথা, এটার ব্যাগ হচ্ছে এত, এটার ব্যাগ হচ্ছে এটা, এটার ব্যাগ হচ্ছে এত, এটার ব্যাগ হচ্ছে এত, n সংখ্যকের এত, প্রত্যেকটাকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বেগ পেয়ে যাব। তাহলে আমরা তার গড় বেগকে প্রকাশ করে এভাবে c বার ইকুয়ালস টু হচ্ছে প্রত্যেকটা ব্যাগের যোগফল C1, C2, C3, এভাবে চলতে 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 কি হবে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা সুন্দর করে হেডলাইন লিখে দিই তোমাদের নোট করার সুবিধার্থে। হ্যাঁ, n সংখ্যক অণুর ব্যাগ, n সংখ্যক অণুর ব্যাগ যথাক্রমে C1, C2, C3 ... Cn। এবার আমরা পড়বো হচ্ছে যে ব্যাগটা, তার নাম হচ্ছে গড় ব্যাগ। এগুলো হচ্ছে নাম দেখেই বোঝা যায় গড় ব্যাগ। দেখবো আমরা নাম দেখে শিখে ফেলবো। তাহলে আমাকে তোমরা এগুলো পিছন থেকে পড়বা, পিছন থেকে পড়লে সুবিধা। আমি একটু পরে বলবো পিছন থেকে পড়া মানে কি। আমি পিছন থেকে একটা ওয়ার্ড পড়বো। প্রথমে পড়বো হচ্ছে ব্যাগ, দেন পড়বো হচ্ছে গড়। তাহলে প্রথমে ব্যাগ বের করব, ব্যাগের কি বের করব? গড় বের করব। এর মানে যতগুলো ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগের গড়। এর মানে আমরা C বার দ্বারা প্রকাশ করি গড় ব্যাগ। সেটাকে বলবো এভাবে C1 প্লাস C2 প্লাস C3, এভাবে Cn পর্যন্ত যাবে, ডিভাইড বাই n, এটাকে আমরা বলি গড় ব্যাগ। এবার গ্যাসের গতিতত্ত্ব আলোচনার জন্য আমাকে আরও কিছু ব্যাগ পড়তে হয়। তার মধ্যে আরেকটা নাম হচ্ছে গড় বর্গ ব্যাগ। গড় বর্গ ব্যাগ। গড় বর্গ ব্যাগ। তাহলে
এই জিনিসটার মানে কি? এই যে আমাকে বলতেছে গড় বর্গ বেগ, তাহলে আসো এখানে আমি বলছি পিছন থেকে পড়ার জন্য, তাহলে পিছন থেকে একটা ওয়ার্ড পড়বো, বেগ। কেমন বেগ? বর্গ বেগ। তাহলে এরা কি বর্গ বেগ? না। তাহলে আমি বর্গ বেগ সমূহ লিখি। তাহলে n সংখ্যক অণুর বর্গবেগ যদি বের করি, বর্গবেগ মানে কি? বর্গবেগ মানে হচ্ছে ব্যাগের বর্গ। তাহলে প্রথমটার বেগ হচ্ছে c1, বর্গবেগ হচ্ছে c1 স্কয়ার। পরেরটার বেগ c2, বর্গবেগ c2 স্কয়ার। পরেরটার বেগ c3, বর্গবেগ c3 স্কয়ার। এভাবে আমাদের cn স্কয়ার। এটা হচ্ছে কি? বর্গবেগ। তাহলে বর্গবেগ কথাটার মানে কি? ব্যাগের বর্গ। বর্গবেগ মানে কি? ব্যাগের বর্গ। এবার তোমাকে কি বলছে দেখো, ব্যাগ। কেমন ব্যাগ? বর্গবেগ। বর্গবেগ পেয়ে গেছি। এবার বলছে কেমন বর্গবেগ? গড় বর্গবেগ। এর মানে বর্গবেগ যেমন একটু আগে ছিল কি? ব্যাগ। এই ব্যাগের গড় করছি। এখন কার গড় করব? অবশ্যই ভাইয়া এখন আমাকে বর্গবেগের গড় করতে হবে। নাম দেখে বোঝা যাচ্ছে কার গড় করব? বর্গবেগের গড় করব। তাহলে আমি প্রথমে কি নিব? বর্গবেগ নিব। এই বর্গবেগ নিয়ে যেটা পাবো তার গড় করব। এই বর্গবেগ পেয়ে গেছি। বর্গবেগের গড় মানে কি? এদের সবাইকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এটাকে আমরা বলি বর্গবেগ। তাহলে দেখো c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, সবাইকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো নাম দেখে বোঝাচ্ছে গড় বর্গবেগ। এর মানে বর্গবেগগুলোকে গড় করছি। পিছন থেকে পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা, এটাকে আমরা বলি মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ কি বের করব? বেগ বের করব। কেমন বেগ? বর্গবেগ। তাদের কি করব? গড় করব। একটু করা আছে। তাহলে এই মূল গড় বর্গবেগ এটা অলরেডি আমার একটু আগে করা আছে। এই যে গড় বর্গবেগ এটা আমার করা আছে। সেই জিনিসটার কি করতে হবে? মূল করতে হবে। এই মূলকে ইংলিশে বলা হয় রুট। মূলকে ইংলিশে বলা হয় কি? রুট। এর মানে গড় বর্গবেগকে রুট করতে হবে। তো এটাই তো গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ মানে হচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এভাবে চলতে চলতে ভাইয়া cn স্কোয়ার ডিভাইডেড বাই n। এটাকে কি করতে হবে? এটা কি? এটা হচ্ছে c স্কোয়ার বার। এটাকে কি করতে হবে? রুট করতে হবে। এর রুট করে দিলাম। যেটা পাইলাম তাকে আমরা বলি হচ্ছে মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ। এটাকে আমরা বলি মূল গড় বর্গবেগ। এবং এবার যদি তুমি ইংলিশে লিখো ভাইয়া মূল গড় বর্গবেগ। আমি যদি ইংলিশে বলি মূল ইংলিশ হচ্ছে রুট, গড় মানে হচ্ছে মিন, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, ব্যাগ মানে হচ্ছে ভ্যালোসিটি বা ব্যাগ আমরা বাংলায় রেখে দিই। এই যে রুটের আর, মিনের এম, স্কোয়ারের এস একসাথে করলে কি হয়? RMS। সংক্ষেপে এটাকে বলা হয় CRMS বা আমরা বলি RMS ব্যাগ। RMS ব্যাগ এভাবে লিখি CRMS। এই কথাটা দ্বারা মিন করে কি? RMS ব্যাগ। এই কথা দ্বারা কি মিন করে? RMS ব্যাগ মিন করে। এই কথাটা দ্বারা মিন করে RMS ব্যাগ। এই মূল মানে ছিল রুট। হ্যাঁ, তো ওই কারণে দেখবো আমরা লেখার সময় লিখবো CRMS। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখন আমরা একটা এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া আমাদের গড় বেগ কি আমরা বুঝছি? গড় কেন লাগে? সবার অ্যাভারেজ করার জন্য। গড় বর্গবেগটা আসলে আমাদের কোনো কাজে লাগে না। এটা লাগে হচ্ছে এটাকে ডিফাইন করার জন্য। অর্থাৎ এটাকে ডিফাইন করার আগে এটাকে ডিফাইন করে নিছি, এটাকে রুট করে দিলে এটা পেয়ে যাচ্ছি। এর মানে আমরা এটাও বলতে পারি এই যে এটা মানে আর কিছুই না,
এটা মানে আর কিছুই না, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি RMS এর স্কোয়ার, ঠিক কি না? দেখো তো RMS যেটা পাইছি তাকে স্কোয়ার করলে রুট চলে যাবে, সেটাই তো এটা। তাহলে এটাকে আমরা RMS স্কোয়ার বলতে পারি, এটাকে আমরা RMS স্কোয়ার বলতে পারি, এটাকে আমরা RMS স্কোয়ার বলে দিতে পারি, কোনো সমস্যা নাই। RMS মানে কি? রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার মানে মূল গড় বর্গ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি মানে RMS বেগ, মূল গড় বর্গ বেগ, ঠিক আছে? এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যদি এই কাজটা করি যে ভাইয়া সবার এই যে আমার তো মনে করেন মাঝখানেরটা আমার লাগতেছে না, আমার এটাও গড়, এটাও একটা গড় বেগ, হ্যাঁ, স্কোয়ার করার পর তাকে আবার রুট করে দিছি। এখন আমার এটাও গড়, এটাও গড়, এটাকে নর্মালি গড় বলি আর এটাকে RMS বলি। প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে কোনটা সঠিক বা কোনটা বেশি ইফেক্টিভ? তো উত্তর হচ্ছে আমি যদি এখন আনসার বের করি, মনে করো আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে আমার কাছে মনে করো 4টা অণু আছে, একটার ব্যাগ হচ্ছে 3, আরেকটার ব্যাগ 4, আরেকটার ব্যাগ 5, আরেকটার ব্যাগ 6। এবার তুমি C1 C2 C3 C4 এর মান ধরে এটাও বের করো, এটাও বের করো, দেখবা যে দুইটা সেম আসতেছে না। তুমি ক্যালকুলেশন করে দেখবা দুইটা আমার সেম আসতেছে না। এবং তুমি কি দেখবা? তুমি দেখবা হচ্ছে CRMS এর যে মানটা সেটা অ্যাভারেজ বেগ থেকে একটু বেশি আসতেছে। যদি দুইটা সমান হইতো আমি বলতাম দুইটা সেম কথা। এখন আমি যদি বলি ভাই এটাও গড়, এটাও গড়, তাহলে আমার এটার তুলনায় এটা একটু বেশি আসে, তাহলে আমি কোনটা ইউজ করব? বলে রাখা ভালো, যে সকল জায়গায় এলোমেলো ডেটা আছে সেই ক্ষেত্রে পারফেক্ট ডেটা মিনস হচ্ছে RMS ডেটা, মানে তাদের প্রকৃত যে গড়টা, মানে আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে RMS বেগটা হচ্ছে মোর ইফেক্টিভ, এই RMS বেগটা হচ্ছে মোর পারফেক্ট। এখন থেকে গ্যাসের ব্যাগ বলতে আমরা RMS ব্যাগকে বুঝবো। কি বললাম? কোন একটা গ্যাসের ব্যাগ বলতে আমি RMS ব্যাগটাকেই বুঝবো, কারণ RMS ব্যাগটাই তার প্রকৃত ব্যাগ মিন করে। এখন থেকে আমরা গ্যাসের ব্যাগ বলতে RMS ব্যাগটাকেই বুঝবো, এই RMS ব্যাগটাই তার প্রকৃত ব্যাগ মিন করে। আই রিপিট অ্যাগেন, RMS ব্যাগটাই তার কোন ব্যাগ মিন করে? প্রকৃত ব্যাগ মিন করে। RMS ব্যাগটাই তার প্রকৃত ব্যাগ মিন করে। কথা ক্লিয়ার কিনা? এখন থেকে ব্যাগ বলতে আমি আবারও বলতেছি, আর আমাদের গড় বলতে গড়টা আমাদের নর্মাল গড় যেটা বের করি এটা আমাদের পারফেক্ট না, আমাদের এই RMS ব্যাগটাই হচ্ছে পারফেক্ট, মানে মোর পারফেক্ট। 100% পারফেক্ট বলা যায় না, মোর পারফেক্ট। ওই কারণে গ্যাসের ব্যাগ বলতে আমরা RMS ব্যাগকে বুঝবো, এবং RMS ব্যাগের সামনে আমরা ইকুয়েশনও পাবো, সেটা আজকে পাবো না আগামী ক্লাসে পাবো। RMS ব্যাগ কীভাবে বের করা হয় তার ইকুয়েশন পাবো। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? গড় বেগ, গড় বর্গ বেগ, মূল গড় বর্গ বেগ। আচ্ছা আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ। মনে করো কোনো একটা কণার বেগ এরকম আছে 2 3 5 5 5 8 9, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা কণার বেগ দেওয়া আছে। এর মধ্যে দেখো 5 জিনিসটা 3বার আছে, এর মানে কি 3টা কণার ব্যাগই 5, তাহলে আমি কি বলতে পারি? এটা হওয়ার সম্ভাবনা একটু বেশি না? ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে যেটা সবচেয়ে বেশি তাকে বলি সর্বাধিক সম্ভাব্য বেগ। সর্বাধিক সম্ভাব্য বেগ মানে যে বেগটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাকে বলি সর্বাধিক সম্ভাব্য বেগ। সত্যি কথা বলতে কোনো কাজে লাগে না, আমার এখানে কাজে লাগবে শুধুমাত্র RMS বেগটা, আর ডেফিনেশন প্রত্যেকটাই লাগবে। ডেফিনেশন মনে রাখার টেকনিক কি দেখো, তুমি পিছন থেকে পড়বা। ব্যাগ কেমন ব্যাগ? গড় বেগ। এই যে দেখো ব্যাগ কেমন ব্যাগ? বর্গ বেগ, তাহলে বর্গ বেগ নিব। ব্যাগ কেমন ব্যাগ? গড় বেগ, তাহলে গড় বেগ নিব। কীভাবে গড়? তাহলে ব্যাগের গড় নিব। এই যে ব্যাগের গড় করছি, সবাইকে যোগ করে n দ্বারা ভাগ করছি। ব্যাগ কেমন ব্যাগ? বর্গ বেগ, তাহলে বর্গ বেগ নিলাম। কি করব? গড় করব, বর্গ বেগের গড় করছি, তাকে কি করব? মূল করব, শেষ। তাহলে যদি পরীক্ষা আসে মূল গড় বর্গবেগ বলতে কি বোঝায়, আমরা এভাবে বলবো গ্যাসের প্রত্যেকটা কণার বর্গবেগের গড়কে রুট করলে বা তাদের মূল নিলে তাকে আমরা বলি মূল গড় বর্গবেগ। যে মান পাওয়া যায় তাকে আমরা মূল গড় বর্গবেগ। ওই দিন এক জায়গায় ফেসবুকে দেখছিলাম কোন একটা গ্রুপে কেউ একজন কোয়েশ্চেন করছে যে মূল গড় বর্গবেগ বলতে কি বোঝায়, বা আমাদের এটা মনে রাখার টেকনিক কি। হ্যাঁ, তাড়াতাড়ি কীভাবে মনে রাখা যায়, তাদের মনে থাকে না। তো একজনে মানে হয়তো সে জানে
যে হয়তো সিনিয়র কেউ, যে আমাদের মতো এরকম কেউ আর কি, যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলছে, তো তাকে সাজেশন দিছে তুমি এগুলো পিছন থেকে পড়বা, পিছন থেকে পড়লে তাহলে এটা মনে রাখাটা ইজি বা তোমাকে মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, সে কমেন্ট করছে। আচ্ছা, একটা মেয়ে কমেন্ট, মানে এই কমেন্টে একটা মেয়ে করছিল, সাজেশনটা দিছিল একটা মেয়ে, সে মেয়েটাকে রিপ্লাই দিল, এটাকে উল্টা করতেছে। সে কেমনি উল্টা করতেছে দেখো, ব্যাগটা মানে লাস্ট থেকে লিখতেছে গ বে গ্র ব ড গ ল মু, এরপর বলে যে আপু এটা তো আর কঠিন হয়ে গেল। আসলে এখানে উল্টা বলতে আমরা এটাই মিন করি, আমরা যারা পড়াই আমরা এটাই মিন করি। তুমি প্রত্যেকটা ওয়ার্ডকে উল্টা দিক থেকে চিন্তা করো। মানে এই যে ব্যাগ, এই ব্যাগ, এরপর চিন্তা করবা বর্গ, তাহলে বর্গ ব্যাগ, এরপর চিন্তা করবা গড়, তাহলে বর্গ ব্যাগের গড়, এরপর চিন্তা করবা মূল, সে পুরোটাকে উল্টে দিয়ে বলে যে গ বেগ র বগ ড গ ল মু। আপু এটা তারা কি বুঝায়? তো তোমরা আবার এরকম চিন্তা করিও না, এক্সাম্পলটা দিছি কারণ এমন হইতে পারে ইউ ভাই বসে উল্টা পড়ার জন্য, উল্টা পড়ে পরে বসে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি আমরা একটু বুঝতে পারছি। তা এখন থেকে আমরা ব্যাগ বলতে কোন ব্যাগটাকে বুঝবো? আরএমএস ব্যাগটাকেই বুঝবো। এখন থেকে আমরা ব্যাগ বলতে আরএমএস ব্যাগটাকেই বুঝবো। এবার আমরা তোমাদের থেকে আরও কিছুক্ষণ সময় নেব, সময় নিয়ে এটা প্রমাণ করব। কারণ দেখো, প্রমাণটা হচ্ছে প্রমাণের প্রত্যেকটা লাইন বুঝতে হবে, বুঝার পর হচ্ছে প্রমাণটা আর জীবনে পড়া লাগবে না। মানে একটা প্রমাণ করে যে সূত্রটা শিখবো, সেই সূত্রটা আমাদের কাজে লাগবে, সেই সূত্রটা নিয়ে আমরা আগামী ক্লাস থেকে আলোচনা করব। তবে কথা হচ্ছে ওই প্রমাণটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইন একটু আগে বুঝে বুঝে পড়তে হবে, সেই প্রমাণটা আমি এখন করাই দিব। যদি আমাদের অনেকক্ষণ হয়েছে, একটু কষ্ট করে প্রমাণটা করতে হবে। মানে যেহেতু এটা প্রমাণ, হ্যাঁ, যেহেতু এটা প্রমাণ, হ্যাঁ, তো প্রমাণটা হচ্ছে জাস্ট, প্রমাণটা আমরা জাস্ট বুঝবো। আমি আস্তে আস্তে করে বলবো, সমস্যা নেই। তুমি জাস্ট প্রত্যেকটা লাইন বুঝবা, মুখস্থ রাখা লাগবে না, জাস্ট প্রত্যেকটা লাইন বুঝবো যে কোন স্টেপটা কীভাবে করা হয়েছে। হ্যাঁ, এটা একটু বুঝতে, এটা করবো, আর কিছু না। হাসান ইশরাক ভাইয়া, গড় বর্গ ব্যাগে তো তাহলে আরএমএস এর আরটা হবে না। দেখো, আরএমএস এর আমরা তো মনে করো মূল গড় বর্গ ব্যাগ যেটা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, ওই কারণে আমরা এটাকে স্পেশালি নাম দিছি আরএমএস ব্যাগ। হ্যাঁ, মানে সুবিধার জন্য। অন্যগুলো কাজে লাগে না, অন্যগুলোকে নামও দিই না। হ্যাঁ, শুধুমাত্র আরএমএসটাই কাজে লাগে, সেটাকে নাম দিই। আচ্ছা, তো আমরা যে গতিতত্ত্ব পড়ছি না, আমরা গ্যাসের প্রত্যেকটা কণাকে আমরা অণু নিয়ে চিন্তা করছি। তো গতিতত্ত্ব, এই গতিতত্ত্ব থেকে আমরা যে কাজটা করব, গ্যাসের সমীকরণ বের করব। গতিতত্ত্ব থেকে আমরা গ্যাসের সমীকরণ বের করবো। হ্যাঁ, দেখো, মানে জিনিসটা হচ্ছে ওই তোমরা নিউটনীয় বলবিদ্যা পড়ছো না, ওই নিউটনীয় বলবিদ্যার মতো, মানে বিভিন্ন অধ্যায় সিম্পল ক্যালকুলেশনগুলো জাস্ট ধাপে ধাপে ক্যালকুলেশনগুলো করলে একটা ফর্মেট চলে আসবে। সেটা সূত্র হিসেবে আজকে বলে রাখবো, আগামী ক্লাসে আমরা অ্যানালাইসিস করবো। আজকে অ্যানালাইসিস করবো না, আজকে যে সূত্রটা এনে দিব তোমাদেরকে, শেষ। বাসায় সারা রাত বসে খালি সূত্রটা একটা লাইন মুখস্থ করতে হবে সূত্র, কিন্তু সূত্রটা মিনিং বুঝতে হলে প্রত্যেকটা লাইন একটু দেখে দেখে আসতে হবে। তো আসো, আমি জাস্ট সূত্রটা একটু প্রমাণ করে দিই, বেশিক্ষণ সময় লাগবে না, যদি বুঝতে পারো বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, একটু ভালোভাবে বুঝতে হবে আর কি। হ্যাঁ, একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা প্রমাণ করে দিব, আজকে প্রমাণ করে দিব, কারণ শুধু শুধু প্রমাণের জন্য আমি আগামী ক্লাসটা নষ্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, আসো তাহলে আমরা প্রমাণটা করাই দিই। তাহলে আমরা এটা পাবো হচ্ছে গতিতত্ত্ব অনুসারে, হেডলাইন আমরা এভাবে লিখতে পারি, যারা লিখবে হেডলাইনটা এভাবে লিখবা, গতিতত্ত্ব অনুসারে। গতিতত্ত্ব তোমরা জাস্ট সিম্পলি প্রত্যেকটা লাইন বুঝে যাবে, আর কিচ্ছু না, এমন না যেটা তোমাকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা লাইন সিম্পলি মুখস্থ করে যাব। তো গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ, মানে আগে তো আদর্শ গ্যাসের সমীকরণ বের করছি বয়েল-সার্চের সূত্র দিয়ে। এবার বয়েল-সার্চের সূত্রের নিয়ে আমি মাথায় ঘামাবো না, আমি নতুন একটা তত্ত্ব শিখছি, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এই গতিতত্ত্ব দিয়ে একটা সূত্র আমরা ডেভেলপ করব নতুন করে, আগামী দিন বুঝবো সেটা বয়েল-সার্চটাকে মেনে চলে কিনা, সেটা আগামী ক্লাসে দেখব। তাহলে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ,
একটা সমীকরণ আজকে পাবো, গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ। তো এটা আমরা একটু শিখবো আর কি। হ্যাঁ, আসো। তো এর জন্য আমরা কি করব? এর জন্য প্রথমে আমরা একটা ঘনক আকৃতির পাত্র নিব। কিসের পাত্র? ঘনক আকৃতির। ঘনক বলতে তোমরা বুঝো, ঘনত্ব বুঝো না, যার দৈর্ঘ্য প্রস্থ এই যে এটা কি বলে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম, তাকে আমরা বলি ঘনক। এই যে ঘনক, আমি একটা ঘনক আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা এরকম শেপগুলোকে আমরা বলি ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কেমন? সমান। আশা করি গেস করতে পারতেছো, এটা হচ্ছে আমাদের ঘনক। ঘনক মানে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ঘনক। ঘনক মানে হচ্ছে আমাদের এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কেমন? সমান। তার একটা বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম এল। একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এই যে ঘনক, এই ঘনকের আয়তন কত আমরা একটু বলি। তাহলে আমরা যদি বলি এই ঘনকের আয়তন, এই যে ঘনক, এই ঘনকের আয়তন কত? এই ঘনকের আয়তন ভি ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে কত? এল কিউব। এটা তো আমরা জানি, ঘনকের আয়তন ভি ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে এল কিউব। ঘনকের আয়তন ভি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এল কিউব, স্বাভাবিক। এবার আসো, আমি মানে যেগুলো লাগবে এগুলো আমরা আগে থেকে বলে রাখি। ঘনকের আয়তন, তাহলে ঘনকের একটা দৈর্ঘ্য যদি এল হয়, তো তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ঘনকের আয়তন হচ্ছে এল কিউব। কারণ আমরা জানি, তোমরা 9-10-এ পড়ছো, এই যে তোমার কি বলে, এরকম ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এবিসি, সেক্ষেত্রে এবিসি, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি, সেক্ষেত্রে তোমরা দেখছিলে তার আয়তন হচ্ছে এবিসি। তো ঘনকের ক্ষেত্রে এবিসি তিনোটা তো সমান, তিনোটাকে আমরা এল ধরতেছি, তাহলে এল 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 মিলে এল কিউব হয়, এটা তোমরা জানো, তাই না? এরপর হচ্ছে তোমরা এক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠ মানে কি? তার মধ্যে যতগুলো পৃষ্ঠ আছে। ঘনবস্তুর কয়টা পৃষ্ঠ থাকে? 6টা পৃষ্ঠ। এ একটা, দুইটা, পিছনে একটা 3টা, এদিকে একটা 4টা, উপরে একটা 5টা, নিচে একটা 6টা, তাহলে 6টা পৃষ্ঠ থাকে। তাহলে 6টা পৃষ্ঠ যদি থাকে, তার এই যে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হইতো? পৃষ্ঠতলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে বুঝো তো প্রত্যেকটা তল, সমগ্র তলের যে ক্ষেত্রফল, সেটা তোমরা ফর্মুলা পড়ছিলে না? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। গণকের ক্ষেত্রে 2 ইন্টু এল প্লাস এল ইন্টু এল প্লাস এল ইন্টু এল। এর মানে গণকের ক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর মানে 2 ইন্টু 3L স্কোয়ার, এর মানে 6L স্কোয়ার, ঠিক কি না? তাহলে আমাদের গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে গণকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের 9-10-এ তোমরা গণজ্যামিতিতে এগুলো পড়ার কথা। সমগ্র পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেই সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে আমরা বলতে পারি 6L স্কোয়ার, যেহেতু গণকের বাহুর দৈর্ঘ্য L, 6L স্কোয়ার। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এগুলো তো আমরা জানি, 6L স্কোয়ার। তাহলে আমি যদি এরকম একটা গণক নিই, গণকের একটা বাহুর দৈর্ঘ্য L মানে সবার দৈর্ঘ্য L, গণকের আয়তন হচ্ছে L কিউব, গণকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6L স্কোয়ার। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমাদের ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6L স্কোয়ার। হ্যাঁ, আর কারো যদি মনে হয় যে ভাই এই বেসিকটা আমি জানি না, 9-10-এর এটা নিয়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম, আর এরপর নেওয়া হয়নি টাইম পাইনি, সেই ক্লাসে এগুলো মানে বেসিকটা তুলে ধরছিলাম, সেটাও দেখতে পারি, আমার ইউটিউবে আছে। তো যদি জানার কথা, তোমরা আমার থেকে ভালো জানো। এবার আসো, এই যে ঘনকটা না, এরকম ঘনকার একটা বস্তু, এর ভিতরে আমি রাখছি গ্যাস। এর ভিতরে কি রাখছি? গ্যাস। এখন কতটুকু গ্যাস রাখছি? ওই যে আগেই বলছি, 1 মোল। 1 মোল গ্যাস রাখছি, এটার ভিতরে 1 মোল গ্যাস রাখছি। এই যে গ্যাসের অনেকগুলো অণু আছে না ভাইয়া, অনেকগুলো অণু আছে না? প্রত্যেকটা অণুর ভর হচ্ছে ছোট হাতের m। তাহলে আমি বললাম হচ্ছে প্রত্যেক অণুর ভর, প্রত্যেক অণুর যে ভর, প্রত্যেক অণুর ভর সমান ছোট হাতের m। এখানে কয় মোল? 1 মোল। তাহলে অণুর সংখ্যা, 1 মোলে অণুর সংখ্যা কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে তার যে আণবিক ভর, আণবিক ভর m ইকুয়ালস টু কি? mn। কারণ
একটা কণার একটা অণুর ভর যদি ছোট হাতের m হয় n সংখ্যক অণুর ভর mn, একটু আগেই পড়াইছিলাম। তাহলে সবার ভরকে আমরা বলি আণবিক ভর। এর মানে এই পুরো পাত্রের মধ্যে কি পরিমাণ গ্যাস আছে? এই পুরো পাত্রের মধ্যে m ভরের গ্যাস আছে। তাহলে এই পুরো পাত্রের মধ্যে যেই গ্যাস আছে সেই গ্যাসের ঘনত্ব কত? ভাইয়া ঘনত্ব সমান আমরা কি জানি? ঘনত্ব রো ইকুয়ালস টু ভর ডিভাইডেড বাই আয়তন, ভর ডিভাইডেড বাই আয়তন। এই টোটাল পাত্রের আমরা কার 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 ঘনত্ব বের করতেছি? গ্যাসের ঘনত্ব। কার ঘনত্ব? গ্যাসের ঘনত্ব। গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এই পাত্রে রাখতেছি মানে এই পাত্রের আকার ধারণ করলো। এই পাত্রে কি পরিমাণ গ্যাস আছে? m ভরের গ্যাস আছে। এই পাত্রের আয়তন কত? এল কিউব। তাহলে m ডিভাইডেড বাই এল কিউব, এটাকে আমরা বলতেছি গ্যাসের ঘনত্ব। রো ইকুয়ালস টু বড় হাতের m ডিভাইডেড বাই এল কিউব। একটু আমরা বুঝছি কিনা? মানে এগুলো হচ্ছে সিম্পল কথাবার্তা, এগুলো হচ্ছে সিম্পল কথাবার্তা, এগুলো সিম্পল কথাবার্তা। আচ্ছা, ভালো কথা। মানে এগুলো হচ্ছে আমরা আগে থেকেই জানি, আমরা যেহেতু বেসিক কেমিস্ট্রি পড়ে ফেলছি। এবার আসো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নিউটনের সূত্র পড়ছো না? আদর্শ গ্যাসের কণাগুলো কিন্তু নিউটনের গতিসূত্র মেনে চলে। নিউটনের একটা সূত্র পড়ছো না? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এর মানে ডিপি ডিটি ইজ প্রপোর্শনাল টু এফ। সেখান থেকে আমরা দেখছিলাম এটা অ্যাকচুয়ালি প্রযুক্ত বলের কেমন সমান বলা যায়, কারণ আমাদের এটা ধ্রুবক ছিল, সেখান থেকে আসছিল। এটাকে আমরা বলি এম এ ইকুয়ালস টু এফ। এখন আমাদের যে কাজটা, যেহেতু প্রত্যেকটা কণার একটা বেগ আছে, আমরা বের করব ভরবেগের পরিবর্তনের হার। এখন আমাদের টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হিসেবে বের করা। কি বের করা ভাইয়া? ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের পরিবর্তনের হার বের করতে পারলে ভরবেগের পরিবর্তনের হারকে আমি বলের সমান লিখতে পারবো। ভরবেগের পরিবর্তনের হার সমান বল। ভরবেগের পরিবর্তনের হার সমান কি? বল। ভরবেগের পরিবর্তনের হার সমান কি? বল। তাহলে এখন যদি তুমি আমাকে বলো ভাই এখান থেকে বল বের করা যাবে কিনা, দেখো এখান থেকে বলটা খুব ইজিলি বের করা যাবে। আমরা জানি কি প্রেশার পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ ইকুয়ালস টু কি? পি ইন্টু এ। তাহলে আমাদের এফ ইকুয়ালস টু পি ইন্টু এ। তাহলে পি ইন্টু এ এর মান কত বলো তো? এ মানে কি? কোন ক্ষেত্রফলে আমরা বল প্রয়োগ করতেছি। দেখো এখানে যে গ্যাসের কণাগুলো আছে সেটা কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠের মধ্যেই বল প্রয়োগ করে। তাহলে প্রত্যেকটা পৃষ্ঠে যদি বল প্রয়োগ করে, এরকম পৃষ্ঠ আছে কয়টা? 6টা। তাহলে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল? 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে পি ইন্টু এটাকে বলতে পারি 6L স্কোয়ার, কারণ সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগে শিখছিলাম, এই যে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এফ এর মান পি ইন্টু 6L স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখন আমার কথা হচ্ছে এফ মান হচ্ছে পি ইন্টু 6L স্কোয়ার, বা আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু 6L স্কোয়ার বলাই যায়, কোনো ব্যাপার না। এখন আমাদের মেন কাজটা কি? এখন আমাদের মেন কাজ হচ্ছে, বা আমরা এখান থেকে বলতে পারি 6PL স্কোয়ার। আমার মেন কাজ হচ্ছে এই বলটা কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমার এখানে গ্যাসের যে কণাগুলো আছে সবার জন্য কিন্তু আমি বল বের করে ফেলছি, সবার জন্য ভরবেগের পরিবর্তনের হার বের করব। কি বের করব? ভরবেগের পরিবর্তনের হার। আসো কি বের করব? ভরবেগের পরিবর্তনের হার। আসো তোমাকে ভরবেগের পরিবর্তনের হার বের করা শেখাচ্ছি। আচ্ছা, তার আগে বলো, ভেক্টর পড়ছো না তোমরা? ভেক্টরের মধ্যে নিশ্চয়ই তোমরা এটা জানো, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ধরি। কোনো একটা বিন্দু যদি এখানে থাকে, এই বিন্দুটা মনে করো এক্স অক্ষ বরাবর সে দূরত্ব অতিক্রম করছে, মনে করো এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, জেড অক্ষ বরাবর জেড। তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব যদি আমি আর চিন্তা করি, এই আর এর মানটা কত বলো তো? এই আর এর মানটা হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক কিনা? মানে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, জেড অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাদের বর্গগুলোকে যোগ করলে আর স্কোয়ারের সমান হয়। আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কথা ঠিক না? ঠিক। এবার আমরা এখানে থ্রি ডাইমেনশনালি চিন্তা করবো। তোমরা কথা না বলে একটু এদিকে দেখো, হ্যাঁ। থ্রি ডাইমেনশনালি এখানে চিন্তা করবো। এখানে আমরা কী নিয়ে আলোচনা করব? গ্যাসের ব্যাগ নিয়ে। তাহলে আমি যদি বলি ভাইয়া কোনো একটা গ্যাসের কণা, এই গ্যাসের কণার ব্যাগ, হ্যাঁ, কোনো একটা গ্যাসের কণার যে ব্যাগটা, গ্যাসের কণার ব্যাগটা হচ্ছে সি। কী ধরে নিব? সি। এই সি এক্স অক্ষ বরাবর তার একটু উপাংশ আছে, যেহেতু থ্রি ডাইমেনশনাল, ওয়াই অক্ষ বরাবর একটু উপাংশ আছে, জেড অক্ষ বরাবর উপাংশ আছে। এখন আমি যদি বলি এই আরটা এক্স ওয়াই জেড দ্বারা সৃষ্ট, তাহলে আমি কি বলতে পারবো না? আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স,
ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ওয়াই, জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে জেড। সিমিলারলি এই যে সি এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে, জেড অক্ষ বরাবর একটা উপাংশ আছে। তাহলে সি আমাদের মনে করে এটাকে আমি বললাম হচ্ছে সি, তো সি এর এক্স অক্ষ বরাবর উপাংশ যদি ইউ হয়, ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি বি হয়, জেড অক্ষ বরাবর উপাংশ যদি আমাদের ডব্লিউ হয়, তাহলে নিশ্চয়ই বলতে পারবো সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। এই কথাটা আমরা জানি কিনা, এই কথাটা জানি কিনা আমাকে বলো, এই কথাটা জানি কিনা, এই কথাটা জানি কিনা যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা জানি কিনা? আচ্ছা, এবার এতটুকু জানলে কাজ শেষ। দেখো আমি কিভাবে ভরবেগের পরিবর্তনের হার বের করতেছি। প্রথম কথা, আমি ভরবেগের পরিবর্তনের হার বের করব। এখানে কি কণা একটা আছে না ভাই? অনেকগুলা। তাহলে যেহেতু অনেকগুলো কণা আছে, প্রত্যেকটা কণার জন্য বের করা সম্ভব না, একটা কণার জন্য বের করব। আমি প্রথম কণার জন্য বের করব, বাকিগুলোর জন্য অটোমেটিক পেয়ে যাব। তাহলে প্রথম কণাটা ধরে নিলাম ভাইয়া আমাদের এখানে আছে। এই প্রথম কণার বেগটা কত? আমি ধরে নিলাম ভাইয়া প্রথম কণার বেগটা হচ্ছে C1। প্রথম কণার বেগটা হচ্ছে C1। তাহলে আমি বুঝতে পারলাম প্রথম কণার বেগ যদি C1 হয়, এটাকে আমরা এক্স অক্ষ ধরলাম, এক্স অক্ষ বরাবর তার বেগের উপাংশ U1, এর মানে কণাটা এক্স অক্ষ বরাবর U1 বেগে যায়, ওয়াই অক্ষ বরাবর তার বেগের উপাংশ V1, জেড অক্ষ বরাবর তার বেগের উপাংশ W1। তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বলতে পারবো, নিশ্চয়ই এখান থেকে আমরা এটা বলতে পারবো C1 স্কোয়ার ইকুয়ালস টু U1 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস W1 স্কোয়ার বলতে পারবো। অর্থাৎ কোথাও যদি এত বড় একটা টার্ম দেখি, তাকে আমি সিম্পলি এটা বলতে পারবো। এখন আমি সেই জিনিসটাই আমরা এখন বের করব। তো বের করতে গেলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি জাস্ট একটা অক্ষের জন্য বের করি, একটা অক্ষের জন্য বের করি, ভালো করে খেয়াল করো, সিম্পল। আচ্ছা বলো তো, আমি বের করব কি? ভরবেগ। কার জন্য? একটা কণার জন্য। আচ্ছা একটা কণার ভর কত বলো তো? এই একটা কণার ভর হচ্ছে ছোট হাতের m। এই কণাটা এক্স অক্ষ বরাবর কত বেগে যাচ্ছে? U1 বেগে যাচ্ছে। তাহলে আমি বলি, ভালো করে খেয়াল করো, এই কণাটার এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে U1, তার ভর হচ্ছে m, বেগ হচ্ছে U1। তাহলে এক্স অক্ষ বরাবর সে যখন যাচ্ছে, যাওয়ার সময় তার ভরবেগ কত? তার ভরবেগ হচ্ছে mu1। কথা ঠিক কিনা? তার ভর হচ্ছে m, সে যাচ্ছে U1 বেগে। তাহলে যাওয়ার সময় এই কোণাটা যাওয়ার সময় তার বেগ হচ্ছে mu1। আচ্ছা এবার সে এই দেওয়ালে ধাক্কা খাবে। সে মনে করো জিনিসটা হচ্ছে এরকম যে গোলক আমাদের পুরো পাত্রটা আছে না, পাত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, ধাক্কা খেয়ে এই প্রান্তে আসতেছে। তাহলে সে যদি এইদিকে যায়, এখান থেকে ধাক্কা খেয়ে আবার এইদিকে রিটার্ন করবে না? যেহেতু সম্পূর্ণ স্থিতিস্থাপক, সে যে বেগে গেছে আবার সেই বেগে রিটার্ন করবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে এবার আসার সময় কি হচ্ছে? সে এভাবে আসতেছে। তাহলে এটা হচ্ছে আসার সময়। তো তার ভর তো সেম, তার ভর আগেও ছিল m, বর্তমানেও ভর m। আগেও ছিল U1 বেগে, বর্তমানে U1 বেগে, তাহলে হচ্ছে mu1। তবে এটা হবে -mu1। কেন? কারণ ডান দিকে যদি mu1 হয়, আসার সময় -mu1। তাহলে আমি যদি বলি যাওয়ার সময় ভরবেগ mu1, আসার সময় ভরবেগ -mu1, তাহলে ভরবেগের পরিবর্তন লাগবে আমার। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন সমান কত ভাইয়া? ভরবেগের পরিবর্তন সমান প্রাথমিক ভরবেগ মানে শেষ ভরবেগ। তাহলে প্রাথমিক ভরবেগ mu1 মাইনাস শেষ ভরবেগ -mu1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্লাস 2mu1। তাহলে এটা হচ্ছে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে আমি দেখি সেটা কার জন্য? একটা কণার জন্য। তো আমার তো ভরবেগের পরিবর্তন লাগবে না, ভরবেগের পরিবর্তনের হার লাগবে। একটা কণার জন্য হার বের করতে পারলে বাকিগুলো আমি ডাইরেক্ট বলে দিতে পারবো। তাহলে একটা কণার জন্য প্রথম কণা, এই প্রথম কণার জন্য এক্স অক্ষের দিকে ভরবেগের, প্রথম কণার জন্য এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন হচ্ছে এতটুকু। ভরবেগের পরিবর্তন এতটুকু। যদি ভরবেগের পরিবর্তন এতটুকু হয়, এবার আমরা ভরবেগের পরিবর্তনের হার হিসেব করব না? আচ্ছা হার হিসাব করতে হলে কি করা লাগে?
সময় দ্বারা ভাগ করা লাগে না। এবার আসি এই কণাটার জন্য এখানে কি সময় লাগছে, সময়টা দেখি। আচ্ছা দেখো তো, এই কণাটা এখান থেকে এখানে যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম করছে? এল দূরত্ব। তো আমরা সময় কি জানি? সময় টি ইকুয়ালস টু এস বাই বি বলতে পারি না? এই কণাটা সময় টি ইকুয়ালস টু এস বাই বি, এই কণাটা যাওয়ার সময়, তাহলে আমাদের যদি বলি তার জন্য সময়, এই সময় ইকুয়ালস টু কি? দূরত্ব ডিভাইড বাই ব্যাগ, দূরত্ব ডিভাইড বাই ব্যাগ। এই কণাটা কত দূরত্ব অতিক্রম করে? এল দূরত্ব অতিক্রম করে। কত বেগে? u1 বেগে। তাহলে আমি তার ভরবেগের পরিবর্তনও পেয়ে গেছি, আমি তার ভরবেগের পরিবর্তনও পেয়ে গেছি, আমি তার সময়ও পেয়ে গেছি। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, হার মানে কি? ভরবেগকে সময় দ্বারা ভাগ করব। 2m u1 ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই u1। এটা উপরে উঠে গেলে দেখতে এরকম হয়ে যাবে 2m u1 স্কোয়ার ডিভাইডেড বাই এল। প্রমাণটা হচ্ছে আমার মুখস্থ করা লাগবে না, জাস্ট লাইনগুলো বুঝতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? তাহলে দেখো সিম্পল, আমি কি করলাম? আমি একটা কণা চুজ করলাম, ওকে। সেই কণাটার এক্স অক্ষ যদি জানি, বাকি অক্ষ অটোমেটিক জানবো। তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে ভরবেগ যাওয়ার সময় এটা, আসার সময় নেগেটিভ। এবার ভরবেগের পরিবর্তন কত? এত পেয়ে গেলাম। এখন সময় কতক্ষণ লাগছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে? সময় হচ্ছে দূরত্বকে ব্যাগ দ্বারা ভাগ করব। দূরত্ব হচ্ছে এল, ব্যাগ হচ্ছে u1। এবার হচ্ছে পরিবর্তন, ভরবেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে যাব। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে 2m u1 স্কোয়ার ডিভাইডেড বাই এল। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা তুমি একটু সিম্পল চিন্তা করো তো, এই ভরবেগের পরিবর্তনের হার কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন পাইছো 2m u1 স্কোয়ার ডিভাইড বাই এল। আচ্ছা অনুরূপভাবে বলা যায় না, ওয়াই অক্ষ বরাবর হবে 2m, ওয়াই অক্ষ বরাবর ব্যাগটা হচ্ছে b1 স্কোয়ার ডিভাইড বাই এল। অনুরূপভাবে বলা যায় জেড অক্ষ বরাবর হবে 2m w1 স্কোয়ার ডিভাইড বাই এল। বলো এটুকু আমরা বুঝছি কিনা? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগ, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ, জেড অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার। এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার, জেড অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার। এই রাশিটার মধ্যে u1টার দ্বারা মিন করতেছে এক্স অক্ষের দিকে ব্যাগ, বাকি সব কিছু কনস্ট্যান্ট। তাহলে একটা জানি মানে সবগুলো জানি, একটা জানি মানে সবগুলো জানি। এই যে প্রায় হয়ে গেছে প্রায়। একটা জানি মানে কি সবগুলো জানি না? তাহলে দেখো এই কণাটার এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন ছিল 2m u1 স্কোয়ার। তাহলে ওয়াই অক্ষের জন্য কত হবে? এক্স অক্ষের জন্য u1 স্কোয়ার, ওয়াই অক্ষের জন্য b1 স্কোয়ার, জেড অক্ষের জন্য w1 স্কোয়ার। এখন তোমাকে কি করতে হবে? এতে একটা কণার এক্স অক্ষ বরাবর পরিবর্তনের হার, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের হার, জেড অক্ষ বরাবর পরিবর্তনের হার। তাহলে আচ্ছা বলো তো, এক্স অক্ষ বরাবর পরিবর্তনের হার কত জানি, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের হার কত জানি, জেড অক্ষ বরাবর পরিবর্তনের হার কত জানি। তাহলে টোটাল ভরবেগের পরিবর্তনের হারের জন্য তাদেরকে কি করতে হবে? এদেরকে কি করতে হবে টোটালের জন্য? এদেরকে কি করতে হবে টোটাল? মানে একটা কণার তুমি এক্স অক্ষ জানো, ওয়াই অক্ষ জানো, জেড অক্ষ জানো, তাহলে মোট ভরবেগ, তাহলে C1 কণার মোট ভরবেগের জন্য কি করতে হবে? মোট ভরবেগের পরিবর্তন। তাহলে ওই প্রথম কণা যেটা বলতেছি, প্রথম কণার মোট ভরবেগের পরিবর্তনের হার, মোট ভরবেগের পরিবর্তনের হার মানে কি? তিনোটা যোগফল না? পরিবর্তনের হার তিনোটার যোগফল, তিনোটাকে যোগ করে দাও, তিনোটাকে যোগ করে দিলে পাবো 2m u1 স্কোয়ার ডিভাইড বাই এল প্লাস 2m b1 স্কোয়ার ডিভাইড বাই এল প্লাস 2m w1 স্কোয়ার ডিভাইড বাই এল। এবার দেখো টোয়াইস m ডিভাইড বাই এল কমন যায়, তাহলে u1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। একটু আগেই বলছিলাম ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী এই পুরাটাকে কি বলা যায়? C1 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি
টোয়াইস এম ডিভাইড বাই এল C1 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম যে কণাটা, ওই প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার। হ্যাঁ, যোগ করতে হবে, যোগ করে দিলাম। এটা কার জন্য? এটা হচ্ছে প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার। এরকম কণা কয়টা আছে? n সংখ্যক আছে, শেষ তো। তাহলে প্রথম কণার জন্য হচ্ছে টোয়াইস এম ডিভাইডেড বাই এল C1 স্কোয়ার। দ্বিতীয় কণার জন্য হচ্ছে টোয়াইস এম ডিভাইড বাই এল, তাহলে কী হবে? C2 স্কোয়ার। এভাবে n-তম কণার জন্য কি হবে? টোয়াইস এম ডিভাইডেড বাই এল CN স্কোয়ার। তাহলে বলো তো, প্রত্যেকটা কণার ভরবেগের পরিবর্তন জানি, সব মিলাইয়া টোটাল ভরবেগের পরিবর্তনের জন্য এদেরকে কী করতে হবে? আবার যোগ করতে হবে না? একটু আগে ছিল এক্স অক্ষ বরাবর জানি, একটা কণার XY Z তিনোটা জানি, তিনোটাকে যোগ করলে ওই কণার মোট ভরবেগ পেয়ে গেছি। এখন প্রত্যেকটা কণার মোট ভরবেগের পরিবর্তনের হারটা আমি জানি, ভরবেগের পরিবর্তনের হার, প্রত্যেকটা কণার ভরবেগের পরিবর্তনের হার জানি। তাহলে টোটাল গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার কি? তাদেরকে যোগফল না? শেষ। এটা করলেই আমাদের কাজ শেষ। তাহলে মোট ভরবেগের পরিবর্তনের হার, মোট ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে, এদেরকে যোগ করে দিব। তো আমি যোগ করার সময় একটা কাজ করি, সবাইকে একসাথে মানে কমন নিয়ে নিই, আগেভাগে কমন নিয়ে নিই। টোয়াইস এম ডিভাইডেড বাই এলটা কমন যাবে, কমন গেলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এভাবে চলতে CN স্কোয়ার পাবো। শেষ। এবার তোমরা আমাকে বলো, কোন একটা জায়গায় আমরা ব্যাগ বলতে কোন ব্যাগ কি ইউজ করি? RMS ব্যাগ কি ইউজ করি? RMS ব্যাগ একটু আগে কি বলছিলাম? এভাবে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এভাবে চলতে ব্যাস CN স্কোয়ার ডিভাইড বাই n, এটাকে রুট করব। আর এই RMS এর স্কোয়ার যদি করি সেটা হচ্ছে এরকম C1 স্কোয়ার C2 স্কোয়ার, এভাবে আমাদের CN স্কোয়ার ডিভাইড বাই n। তো আমার যে কোনো একটা আনতে হবে। তাহলে দেখো তো এখানে কি আনা লাগে বা এখানে n আনা লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোয়াইস এম ডিভাইড বাই এল, এখানে একটা n আনা লাগবে, আর উপরে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এভাবে CN স্কোয়ার পর্যন্ত আসে। আচ্ছা বলো তো, নিচে একটা এক্সট্রা করে n নিয়ে আসছি, তাহলে উপরে আনা লাগবে না? জি ভাইয়া, উপরে একটা n আনা লাগবে। এখন এই যে টার্ম যেটা, এটাকে ছোটো করে ফেলি, এটাকে ছোটো করে কি লেখা যায়? CRMS স্কোয়ার। শেষ। এই যে 2mn ডিভাইডেড বাই এল, এটাকে বলা যায় কি? CRMS স্কোয়ার। তাহলে এবার দেখো, এটা হচ্ছে তাদের ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের পরিবর্তনের হারটা কার সমান? বলের সমান। তো বলটা কত? 6pl স্কোয়ার। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি 6pl স্কোয়ার সমান এই যে টোয়াইস mn ডিভাইড বাই এল ইন্টু CRMS স্কোয়ার। বজ্রগুণন আমাদের এখানে কাটাকাটি যাবে, 3 দুগুণ 6, তাহলে এখানে পাবো 3 ফি, বজ্রগুণন করলে এল এবং এল স্কোয়ার মিলে কি হয়ে যাবে? এল কিউব হয়ে যাবে, ইকুয়ালস টু আমরা বলতে পারি mn CRMS স্কোয়ার। এই এল কিউবটাকে আমরা কি বলি? গণকের আয়তন না? বি। আর গণকের আয়তন মানে কি? টোটাল গ্যাসের আয়তন, কারণ গণকের মধ্যে গ্যাস আছে। তাহলে 3pv ইকুয়ালস টু mn CRMS স্কোয়ার। সুতরাং pv ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার। এই সূত্রটা মুখস্থ রাখবা, আর কিচ্ছু লাগবে না। লাস্ট এই সূত্রটাই মুখস্থ রাখবো। আগামীকালকের ক্লাস করার আগে এই সূত্রটা মুখস্থ করে আসবা, এই সূত্রটা মুখস্থ করে আসবা। কালে ক্লাস করার আগে এই সূত্রটা মুখস্থ করবা। শেষ। মানে আসলে দেখো, আমি যদি মনে করি এটা নিয়ে আবার স্পেশাল একটা ক্লাস নিতাম, খুদই মানে প্রমাণে তো আহামরি কোনো কিছু নাই, জাস্ট আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে এসেছি। এখন হচ্ছে পুরো প্রমাণটা যখন তুমি জানো না, এরপর খালি সূত্রটা মুখস্থ করলে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। বাকিগুলো হচ্ছে আমাদের জানার জন্য আমরা পড়ছি।
জাস্ট কি করছি, ভরবেগের পরিবর্তনের হার বলের সমান। ভরবেগের পরিবর্তনের হার বের করব কার, প্রত্যেকটা কণার। তো প্রত্যেকটা কণার মধ্যে আমি একটা কণা চুজ করলাম, প্রথম কণা। সেই কণার আবার আমি তিনটা ভাগ করলাম, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনের হার বের করছি, অনুরূপভাবে ওয়াই আর জেড জেনে গেছি। এই তিনটাকে যোগ করলে প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার বের করা শেষ। প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার জানি মানে সবারটা জানি, সবারগুলো যোগ করলে টোটাল গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার বের করা শেষ। সেই ভরবেগের পরিবর্তনের হার বলের সমান। এটা করলেই আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এটাকে বলি গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাস সমীকরণ। দেখো এটা কিন্তু আমি গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্ট দিয়ে করছি, গতিতত্ত্বের কনসেপ্ট দিয়ে করছি, বয়েল সালসের সূত্র দিয়ে করি নাই। শেষ 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 শেষ। এই সূত্রটা আগামী দিন মুখস্থ করে রাখবা, এখান থেকে আমরা শুরু করব। আর প্রমাণটা জাস্ট একবার খুব ভালো করে দেখে রাখবা, নোট করে রাখবা, এনাফ। এরপর আর খুব একটা দেখা লাগবে না, দেখলে ভালো, না দেখলেও খুব একটা সমস্যা হবে না। মেইন হচ্ছে সূত্রটা। তানবিল সুলতানা ইসপা, পিভি ইকুয়ালস টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ। আর এটাও সমীকরণ, হ্যাঁ ওটা হচ্ছে বয়েল সালসের সূত্র থেকে আসছে, এটা এখান থেকে আসছে। আগামী দিনে আমরা দেখাই দিব এখান থেকে বয়েল সালসের সূত্র আদর্শ গ্যাসের সমীকরণ সব আনা যায়। আজকের পড়া না, সেগুলো আগামী ক্লাসের পড়া, আগামী ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, কারণ ওই ক্লাস হচ্ছে পুরোটা ম্যাথমেটিক্যাল। নেক্সট ক্লাস পুরোটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, তবে ওই ম্যাথমেটিক্যাল ক্লাসের মূল ভিত্তি হচ্ছে এই সূত্রটা। এই সূত্রটা না জানলে তুমি কিচ্ছু জানবে না। এই সূত্রটা জানলে আগামী ক্লাস পুরোটাই সেরা লেভেলের হবে, না জানলে কিচ্ছু হবে না। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। এই কয়টা লেকচার হবে সেটা তো বলা যায় না, আজকে পর্যন্ত 5টা লেকচার হলো, যতটা লাগে আর কি। শেষ করার আগে তো বলা যায় না কয়টা লেকচার হবে।